সকলকে শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে বক্তা ও দর্শকদের স্বাগতম। Thanks to Dr. Nagratna ji, Honorable President of Swadeshi Sangha. Thanks to Himadri ji, founder of Swadeshi Sangha. Thanks to Swadeshi Sangha and the Nationalist Kolkata for arranging this event today. My pranam to Sunil Pada Goswami ji and Advaita ji for joining today. করোনা ভাইরাসের প্রকোপে যখন সারা বিশ্ব বিধ্বস্ত, ঠিক সেই সময়তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের 130 কোটি মানুষের সামনে নিয়ে এসেছেন আত্মনির্ভর ভারতের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর এই দূরদর্শিতাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আজকে আমাদের মধ্যে বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন সুসীম চট্টোপাধ্যায়, শুভদীপ কর্মকার, সম্প্রীতি মোদক এবং সঙ্গীতা কর। আজ ওনাদের কাছে জেনে নেব কি ভাবছে ভারতবর্ষের নতুন প্রজন্ম। এরা প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 দশকের বেশি পুরনো রাষ্ট্রবিরোধী, উন্নয়ন বিরোধী বাম শাসনের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে ছড়িয়ে চলেছেন রাষ্ট্র চেতনা ও রাষ্ট্র সাধনার পবিত্র বাণী। প্রথমে আমন্ত্রণ জানাবো সুসীম চট্টোপাধ্যায়কে। সুসীম চট্টোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সুসীম 2008 সালে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নিয়ে স্নাতক হয়েছেন। সুসীমের বাড়ি কলকাতায়। ক্যাম্পাসে সুসীম বাম বিরোধী রাষ্ট্রবাদী নেতা হিসাবে পরিচিত ছিলেন। বাম শক্তিকে ওনার ডিপার্টমেন্টে একা হাতে উনি পরাস্ত করেছেন। সুসীম এখন কলকাতার একটি নামকরা বহুজাতিক সংস্থায় প্রজেক্ট ম্যানেজার হিসাবে কর্মরত। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবাদর্শী এবং একজন রাষ্ট্রবাদী নেতা হিসাবে এবং রাষ্ট্রবাদী মানুষ হিসাবে ভারত মাতার সেবায় ব্রতী। সুসীমজি, স্বাগতম আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। নমস্কার সকলকে। আমার প্রণাম নেবেন বড়রা যারা আছেন এখানে, দীপঙ্কর দা, হিমাদ্রিদা, ডক্টর নাগরাত্না জি, and to all the respected members here, and my wishes to the beloved juniors from the Jadavpur University who will be speaking in the later part of this meeting today. তো আজকের প্রোগ্রামটা পুরোটাই করা হচ্ছে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর পশ্চিমবঙ্গের উপরে ডিসকাশনের জন্য। তো আত্মনির্ভর ভারত বলার সময় আমার মনে হয় সবার আগে একটু জেনে নেওয়া ভালো যে আত্মনির্ভর বলতে আমরা কি বুঝি। তো আমরা যখন বলি যে আমরা আত্মনির্ভর, সেলফ রিলায়েন্স ইজ দ্য অনলি রোড টু ট্রু ফ্রিডম অ্যান্ড বিং ওয়ানস ওন পার্সন ইজ ইটস আলটিমেট রিওয়ার্ড, এটা বলে গেছেন প্যাট্রিক স্যামসন। তো যখন আমরা বলি যে আত্মনির্ভর কিন্তু ওভারনাইট কেউ হতে পারে না। Atmanirbhar can be, somebody can become Atmanirbhar or somebody can become self-reliant only in due course of time. Maybe it will be a pretty long time, 10 বছর 20 বছর হতে পারে, বাট গ্রাসরুট থেকে যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে যদি আমরা না করতে পারি তাহলে ওই আত্মনির্ভর হয়তো টেম্পোরারি হবে, বাট লং টার্মে হয়তো সেটা কোল্যাপস করবে। তো কারেন্ট গ্লোবাল সিনারিও রেসপেক্টে যদি আমরা ইন্ডিয়ার কথা ধরি তাহলে ইন্ডিয়ার এখন আত্মনির্ভর হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। যত ধরনের বিরোধী শক্তি দেশের বাইরে আছে, দেশের মধ্যে আছে, সবকিছুর মধ্যে থেকে যদি আজকে ইন্ডিয়াকে যদি আউটকাম করে যদি একটা প্রপার সাকসেস পেতে হয়, ইন্ডিয়াকে আত্মনির্ভর হতেই হবে। এবং আত্মনির্ভর হওয়ার জন্য ইন্ডিয়ার কাছে কোনো আত্মনির্ভর না হওয়ার জন্য ইন্ডিয়ার কাছে কিন্তু কোনো এক্সকিউজ নেই, কারণ ইন্ডিয়ার কাছে কিন্তু সব ধরনের রিসোর্স অ্যাভেলেবল, বি ইট চিপ লেবার, বি ইট অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার, বি ইট দ্য অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস। সব দিক থেকে কিন্তু ইন্ডিয়া আত্মনির্ভর হতে পারে যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করে অ্যান্ড প্রপারলি এক্সিকিউট করে। ইফ দে ক্যান বিল্ড আ লট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড দে ক্যান, ইন্ডিয়াতে অনেক ধরনের diversified areas আছে, we can invoke or we can explore our tourism industry also to a large extent. তো এত কিছুর মধ্যে যখন আমরা বলি যে ইন্ডিয়া আত্মনির্ভর হচ্ছে, one second, I'm just facing an issue. Am I visible or audible to everybody? Yes. Yes, thank you. Yeah, sorry, some technical glitch. Yeah. তো আমরা যখন বলি যে ইন্ডিয়া আত্মনির্ভর, তো ইন্ডিয়া আত্মনির্ভর হতে গেলে কিন্তু এটা শুধু কেন্দ্র সরকারের ইচ্ছেতে হবে না। দেয়ার শুড বি আ রাইট কোলাবোরেশন অ্যান্ড আ রাইট পার্টনারশিপ বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যখনই কোনো প্ল্যান বা যখনই কোনো স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন বানানো হচ্ছে বা সেটাকে এক্সিকিউট করানোর জন্য প্ল্যানিং হচ্ছে, অ্যাক্রস দ্য ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়া বেসিসে কিন্তু এটা সাকসেস পাচ্ছে না, জাস্ট বিকজ রাইট কোলাবোরেশন নেই। When we are telling to become Atmanirbhar, we all should be executing the schemes, like for example Mudra Yojana.
for example, Make in India initiative, these all should be executed properly. They are having some very good forecast, but this should be, I mean, executed properly. Just because of these issues like, I mean, non-availability of the collaboration between various forums or something, এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। বাট আমরা কিন্তু এটাকে কিন্তু আরো ভালো করতে পারি, কারণ আমাদেরকে কিন্তু এই এক্সকিউজ দিয়ে বসে থাকলে হবে না। আজকে কোনো জায়গাতে যদি যাই, আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে 5% 6% কিছু পিপল পাবো, they are always devoted in the criticism. Maybe they have prepared their bastions in some areas, maybe some universities or colleges as the forum for anti-national forces. They will continue to get they will continue to criticize the good work of the people, but that does not mean that we will stop our, good work. To counter them, আমাদেরকে চোখে চোখ রেখে কাঁধে কাঁধ রেখে কিন্তু একসাথে লড়াই করে যেতে হবে। এদের ক্রিটিসিজমের এগেইনস্টে আমাদের যোগ্য জবাব হবে যে আমরা কিন্তু সাকসেস যদি নিয়ে আসতে পারি, আমাদের দেশকে যদি নিজের পায়ে দাঁড় করাতে পারি। এবং যখন আমরা বলছি যে আমরা সাকসেস পাবো, এই সাকসেস কিন্তু ওভারনাইট আসবে না। আমাদের এন্টায়ার ইউথকে বয়েড হতে হবে ইন দ্য ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট। অ্যান্ড ওয়েন উই আর টেলিং ইট ইজ ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট, শুধু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন ইন্ডিয়ার ফ্ল্যাগ আর ইন্ডিপেন্ডেন্স দিন বা রিপাবলিক ডে দিন ইন্ডিয়ার ফ্ল্যাগ রেখে জাতীয় সঙ্গীত গাইলেই কিন্তু আমাদের ন্যাশনালিজম আমাদের কিন্তু প্রকাশ পায় না। আমাদের ন্যাশনালিজম পেতে, প্রকাশ পেতে গেলে আমাদেরকে ন্যাশনালিস্টিক সেন্টিমেন্টে নিজেদেরকে বয়েড করে এক্সিকিউট করতে হবে। উই শুড বি হ্যাভিং দ্যাট রাইট এনার্জি, উই শুড বি হ্যাভিং দ্যাট রাইট পার্টিকুলার জিল টু এনশিওর দ্যাট উই আর ডিভোটেড ইন দ্য সার্ভিস অফ ভারত মাতা, টু এনশিওর দ্যাট আওয়ার এন্টায়ার ইন্ডিয়া বিকামস অ্যান আত্মনির্ভর ভারত, so that few decades down the line India will become an envious hotspot for all the neighboring countries. আমরা সেই জায়গায় যাব আমাদের সাকসেসের বা সাফল্যের চূড়ান্ত শিখরে, যেখান থেকে অন্য দেশ কিন্তু আমাদের ভয় পাবে। এবং ভয় পাবে কথাটা হয়তো ঠিক না, বলা উচিত রেসপেক্ট পাবে। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না, বাট হ্যাঁ, কেউ যদি আমাদের ক্ষতি করতে আসে, আমাদের ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারটাকেও বা আমাদের ডিফেন্স যে যত ধরনের অ্যামিউনিশন আছে, যত ধরনের পসিবল, উই শুড বি টেকিং দ্যাট লেভেল আপ টু আ পার্টিকুলার এক্সটেন্ট যে আমাদেরকে হয়তো ভয় দেখানোর একটু সাহসও পাবে। তো এই ধরনের বিরোধী শক্তি থাকবেই, সে দেশের মধ্যেও আছে, থাকবে। কিন্তু এত কিছুর মধ্যে একটা কথা আমি বলবো, যখন আমার যাদবপুরের এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলতে পারি, when I was fighting as a lone warrior against the SFI, and at that point of time, like, it was লেফটের তখন মধ্যগমন ছিল পশ্চিমবঙ্গে। সেই সময় এসএফআই এর এগেইনস্টে চোখে চোখ রেখে আমি লড়াই করেছিলাম এবং 7-0 সেকেন্ড ইয়ারে হারার পরে ফোর্থ ইয়ারে 7-0 জিতে বেরিয়েছিলাম। তো একটাই ছিল কিন্তু, যে ওদের ভয়ের এগেইনস্টে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না, চোখে চোখ রেখে আমাদেরকে লড়াই করে যেতে হবে। একটা জিনিস আমি শুধু এখানে বলতে চাই, যে দে উইল থ্রো ইউ আউট, or they will leave you out in the cold room, or they will throw you out in the cold place outside in some glacier or somewhere, whatever be it. But they will become mad on seeing the success when they will see that you have found yourself a measure to warm yourself up. So our success will speak about our victory. Our success will speak how good we have performed, and our success will actually help the Indian government, the entire India country, our Bharat Mata, to gain the top spot in the entire world. তো যখন আমরা আমাদের পশ্চিমবঙ্গের সাথে যখন আমি কানেক্ট করতে পারি, তাহলে আমি বলবো যে পশ্চিমবঙ্গতে আমাদের আত্মনির্ভর হওয়ার জন্য সব ধরনের ফেসিলিটিস ইজ অ্যাভেলেবল। ফর এক্সাম্পল, আমাদের এখানে ম্যান পাওয়ার, রিসোর্স পাওয়ার, এভরিথিং, উই আর হ্যাভিং ইট হিয়ার। পশ্চিমবঙ্গের কলকাতা পোর্ট, ফর এক্সাম্পল, was prepared by the Portuguese in the 16th century just because of its famous geographical location. From the sea, it is around 200 kilometers inside. It will not get affected by any storm or like any external, stimulus. But সেই পোর্ট লাস্ট 50 বছর ধরে আজকে প্রায় মৃতপ্রায়, ডিউ টু কোনো রাইট ড্রেজিং হয়নি বা কিছু হয়নি। তো সেম জিনিসটা আমি বলতে চাইছি, আমাদের স্টেটে যদি মুদ্রা যোজনা, মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ বা আয়ুষ্মান যোজনা, all these schemes together, if that can be implemented properly, which will give benefit to the people across the horizons and which will help in uplifting the infrastructure, in all the sectors, be it like health, be it like education, or be it like, socio-economic, whatever be it, we will, get the victory at any point of time. It will not be like overnight, but it will definitely take some time. We need to have the patience, because only if the success is coming, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেটা জবলেসনেস, যেটা সবচেয়ে বড়, আমাদের দেশে যেটা পশ্চিমবঙ্গে যেটা জবলেসনেস সবচেয়ে বড় ইস্যু, সেই জবলেসনেস থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের রাজ্য থেকে প্রচুর ছেলেপুলেকে বাইরের রাজ্যে যেতে হবে না। প্রপার যদি এসইজেড পলিসি যদি এখানে ইমপ্লিমেন্ট করা হয়, বা প্রপার যদি ল্যান্ড ওনিং এর যদি প্রসেস যদি বা পলিসি বা গাইডলাইন যদি ইমপ্লিমেন্ট করা হয়, আমাদের সাকসেস কিন্তু খুব একটা দূরে নয়। আমরা শুধু বছরের পর বছরে দেখছি প্রচুর বড় বড়
ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে, দে আর কামিং টু বেঙ্গল, বাট বেঙ্গল ইজ নট এট অল রাইডিং অন দ্য গ্রোথ, টু বি ভেরি অনেস্ট। কলকাতা পোর্ট যেমন একটা এক্সাম্পল, এখানকার তাঁত শিল্প থেকে শুরু করে জুট, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ফার্স্ট, আই মিন ইজ র্যাঙ্কিং নাম্বার 1 ইন জুট প্রোডাকশন ইন দিস এন্টায়ার কান্ট্রি। বাট স্টিল আমরা কিন্তু এখনো পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ এত ইউজ করছি, বাইরের স্টেটে কিন্তু জুট ইউজ হচ্ছে, বাইরের স্টেটে কিন্তু কাগজের ব্যাগ ইউজ হচ্ছে। If we could have involved this jute industry to get more involved with our socio-economic structure, আমরা ওটাকে আপলিফট করতে পারি। at the same point of time we can save our environment, সুন্দরবনকে আমরা আরো বড় করে একটা গ্লোবাল ট্যুরিজম হাব আমরা বানাতে পারি। So we are having lot of aspects here in this entire Bengal. আমাদের 6জন নোবেল লরিয়েট, 7জন নোবেল লরিয়েটের মতো আমাদের আছে, বাট বেঙ্গল এত পিছিয়ে কেন? জাস্ট বিকজ আমরা আত্মনির্ভর হতে পারছি না, বিকজ আমরা কিন্তু কোলাবোরেটিভলি কাজ করতে পারছি না। So we all have to together work. We all have to ensure that we are, I mean, devoted in serving Bharat Mata, and we'll ensure that we'll keep our, I mean, keep the flag of Bharat Mata flying high above all nations within maybe by the end of this decade. It's not an overnight journey, but it will definitely take a decade. We all have to work collaboratively and ensure that gets done. নমস্কার, থ্যাংক ইউ। আমি আমার পরবর্তী বক্তাদের কাছে পাঠিয়ে দেবো, শুভদীপ, যারা সঙ্গীতা, যারা আই থিঙ্ক দ্যাট অনেক সম্মানীয় ব্যক্তি একজন উপস্থিত আছেন এখনই, সুনীল দা। সো লেট মি টেক দ্য opportunity to introduce Sunil da first. After that you can continue. So Sunil da, Sunil Pada Goswami, উনি আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খুবই বরিষ্ঠ প্রচারক। আর সুনীল দা 1975 সাল থেকে প্রচারক আছেন। সুনীল দার অরিজিনাল বাড়ি হচ্ছে মালদায়। সুনীল দা নিজে একজন অ্যাডভোকেট, এন্ড ওনার পিতাও খুব ফেমাস অ্যাডভোকেট ছিলেন তৎকালীন বাংলায়। সুনীল দা প্রচারক বেরিয়েছিলেন 1975 সালে, তখন সুনীল দার বয়স মাত্র 20 বছর এরকম কিছু ছিল। আর প্রচারক বেরিয়েই 75-এ আমরা জানি যে আমাদের দেশে একটা কালার দিন এসেছিল, সেটা হচ্ছে 25 জুন আর জুলাই, 25 জুলাই। তো প্রায় সুনীল দা যখন প্রচারক বেরিয়েছেন তখন থেকেই সেটা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, তখন থেকেই উনি এমার্জেন্সির কবলে পড়েছিলেন, উনি জেলে ছিলেন। আর তারপরে সুনীল দা উনি আমাদের নগর প্রচারক ছিলেন পশ্চিমবাংলার, দেন বিকাম জেলা প্রচারক, দেন উনি আমাদের সংঘের প্রান্ত প্রচারক ছিলেন পশ্চিমবঙ্গের, ক্ষেত্র প্রচারক ছিলেন, তারপরে অখিল ভারতীয় কার্যকর্তা ছিলেন, আর এখন উনি অখিল ভারতীয় প্রতিনিধি সভার একজন অত্যন্ত বরিষ্ঠ সদস্য। This is just Sunil Das designation in Sangha as well as professional life. But Sunil Da is something special for us, to all the people who are present here, particularly for the Swadeshi Sangha. And ajger program tao, this is the program, today's program. This is a landmark will be for us. Sunil একজন legend of Sangher, কয়েকজন legend যেরকম আছেন পশ্চিমবঙ্গে, he is a legend. So legend, what they do, they not only grow. Legends are like, you know, like banyan tree. Legends are growing, but after sometimes you will not find that upper root of the banyan tree. You will see that there are so many roots. So Sunil da যেরকম legend, আমাদের ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। কেশব বলিরাম হেডগেওয়ার আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করেছিলেন 1925 সালে। আর আজকে মাত্র 5 জন বাচ্চাকে নিয়ে, আর আজকে 50 millions probably just স্বয়ংসেবক অল ওভার গ্লোব। আজকে আমাদের হিন্দুদের জন্য আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ইজ ওয়ান ইন্সপিরেশন। তো লেজেন্ড যারা হয়, সেরকম শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ লেজেন্ড। উনি যেটা ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন কিছু লোককে নিয়ে, উনি যখন পার্লামেন্টে যেতেন তখন মাত্র 4 জন পার্লামেন্টেরিয়ান ছিলেন। আজকে ওনার সেই সংগঠন আজকে ভারতে রুল করছে। রাম মন্দিরের ওনারই যারা ছাত্র, তিনি রাম মন্দিরের ফাউন্ডেশন স্টোন ভিত্তি স্থাপন করছেন। তো this how the legends are like that. So Sunil da
is one of the legend of Shangha. Lot of banyan trees today you might be seeing in West Bengal or in some other places. So Sunilda, they have come from Sunilda. So like when I have done this first year as well as second year আমার সুনীলদা আমার গণের শিক্ষক ছিলেন, শিক্ষক ছিলেন। আর আমাদের এই স্বদেশী সংঘ 2-3 জন আছেন যারা আমাদেরকে সবসময় ব্লেস করে থাকেন। আর তার মধ্যে হচ্ছেন যে সব থেকে বেশি হচ্ছেন সুনীলদা ব্যাঙ্গালোরে এসেছেন, আমাদের প্রোগ্রামে থেকেছেন। আর আজকের প্রোগ্রাম আমরা যেটা করতে চাইছি, আমরা হয়তো দেখেছি যে আমরা we have won politically. Today in 2014, we never thought that BJP will be, that nationalist power will be getting single majority. So I thought that I never thought in my life I'll be seeing that one. So সেইটা হয়েছে। তারপরে আমাদের 370 5th August 2019 এ গেছে 370, যেটাও আমরা ওই 5th আগস্টের আগে আমরা চিন্তাই করতে পারতাম না 6 মাস আগে। আর এই 5th আগস্ট 1920 তে আবার আমাদের রাম মন্দিরের জন্মভূমি স্থাপন হলো। তো এই যে জিনিসগুলো হচ্ছে, উই আর ভেরি ব্লেসড, ইউ নো, উই হ্যাভ বর্ন ইন দিস টাইম, আমরা এগুলো সব দেখতে পাচ্ছি। আর এইগুলো হয়েছে কিন্তু কিছু লেজেন্ডদের জন্য। সো ওয়ান অফ দ্য লেজেন্ড ইজ সুনীল পদ গোস্বামী। উনি ওনার নামও যেরকম, ওনার ব্যবহারও সেরকম, ওনার সুরও সেরকম। আপনারা যদি পার্সোনালি মিট করেন, then you will be seeing, particularly he is very famous all over India, but in our Odisha and Bengal it is something different. আমার তো আজকে শোনার কথা, আজকে সবাই বলবে আমি শুনবো, সেই জন্য এই এক্সটেম্পো টাইপের যেটা মনে আসছে সেটাই বলছি। আমাদের দেশ যখন স্বাধীন হলো তখন আমাদের এই যে ভারত নির্মাণ, দেশ গড়ার স্বনির্ভরতা যে শব্দটা এখন প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ আত্মনির্ভর এই শব্দটা যদি একটু ব্যাখ্যা করা হয়, আত্মমানে আমাদের দেশের প্রত্যেক লোক যখন নিজে বিকাশ করার জন্য আমার একটা বোন বলেছে যে অনেক রকম আমাদের প্রকল্প হচ্ছে, কিন্তু গ্রাসরুট মানে তৃণমূল স্তরের লোক যখন এই আত্মনির্ভর কথাটাকে ভালো করে উপলব্ধি করতে পারবে, তখন কিন্তু দেশ স্বাভাবিকভাবেই পৃথিবীর অনেক দেশের আছে। বড় উদাহরণ একটা নেওয়া যেতে পারে, এই দেশের নাম ইসরায়েল। ইসরায়েল আমরাও যেমন 1700 বছর পর আর স্বাধীনতা পেলাম, ওরাও কিন্তু ঠিক তাই, অনেক বছর পর। আমরা 47 সালে স্বাধীন হয়েছি, ওরা 48 সালে স্বাধীন হয়েছে। কিন্তু এটা আমাদের দেশে হওয়া উচিত ছিল। মানে আজকে এই করোনার সংকটকালে এই কথাটা আমি এই জন্যই বলছি, এই করোনা একটা যুদ্ধের মতো, একটা বিশ্বযুদ্ধ হলেও বোধহয় এত লোক এখন যেভাবে সারা বিশ্বের লোক একবারে তটস্থ আছে, এই অবস্থার মধ্যে আবার আত্মনির্ভর হতে হবে। এই যে আমাদের প্রধানমন্ত্রী একটু আগে উল্লেখ করলো, সবাই যে বলেছেন আমাদের সবাইকে আত্মনির্ভর শব্দ মানে সব। যখন আমরা পরাধীন ছিলাম আত্মনির্ভর ছিলাম না, আমাদের লড়াই করতে হলো। মানে পরের অধীন থেকে যখন আমরা নিজে হলাম, নিজে দেশ দিলাম, এটাকে বলছে স্বাধীন। আমাদের ভাষাও কিন্তু চলে গেছে। মানে আজকে এখানে ইংরেজ আজও আমাদের অনেক শিক্ষিত লোক, এখানে আমরা যারা সব বসে আছি সবাই পড়াশোনা করেছি। আমাদের মধ্যে আছে ইংরাজি সে বললে খুব একটা পণ্ডিত লোক। মানে আমাদের নিজের মাতৃভাষাকে বড় করা, আজকে আমাদের
যে নতুন সিলেবাসে মাতৃভাষায় মাতৃদুগ্ধ, তা ছোট বয়স থেকে যদি মাতৃভাষা না শেখে তাহলে অনেক কিছু দেশের জন্য সে করবে না। কারণ মাতৃভাষায় মাতৃদুগ্ধ এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথকে আমরা কোট করছি। রবীন্দ্রনাথ যেটা বলেছেন সেটা কিন্তু আমরা, আমি একটু আগে বললাম ইসরায়েল, ইসরায়েল তো হিব্রু ভাষায় মরে যাওয়া ভাষা। পৃথিবীর হিব্রু ভাষাটা একবার অস্তিত্ব বিপন্ন, সেই হিব্রু ভাষা কিন্তু জাগালো এবং আজকে পুরো ইসরায়েল তাদের মাতৃভাষা হিব্রুকে রাষ্ট্রভাষা। আমাদের ইংরেজ বলে গেল দেখো এই সংস্কৃত ভাষাটা হচ্ছে মৃত ভাষা, ইংরাজিতে পড়াতে শেখালো সংস্কৃত ইজ আওয়ার ডেড ল্যাঙ্গুয়েজ। পরিণাম কি হলো? পরিণাম হলো এই যে প্রত্যেক প্রদেশের লোক তারা নিজের ভাষা বলতে পারে, বাংলা বলে, তারা বাংলা বলার সময় 10টা ইংরেজি শব্দ প্রয়োগ করে, আমরাও করছি। আমরা মাতৃভাষা না শেখার জন্য অন্য ভাষাটা এত শিখে নিলাম যে মাতৃভাষাকে বোঝানোর জন্য আমাদেরকে, যেমন ভারতকে বোঝানোর জন্য আমাদের সংবিধানে বলা হয়েছে, আমি সংবিধান যেটা পড়েছি বলছে ইন্ডিয়া দ্যাট ইজ, মানে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া নয়। এবং এই যে সামান্য কথা, কিন্তু ইন্ডিয়া দ্যাট ইজ ভারত কিন্তু ইন্ডিয়া নয়, ভারত ভারত। আমাদের দেশের নাম ভারতবর্ষ, আমাদের দেশের নাম আর্যাবর্ত, আমাদের এই দেশের নাম হিন্দুস্তান, আমাদের এই দেশের নাম জম্বুদ্বীপ। কিন্তু ইংরেজ চতুরতার সঙ্গে আমাদের সব ঘুরিয়ে বাজিয়ে গিয়ে আর আমাদের শিক্ষিত, এখানে আমাদের একজন উকিলও বসে আছে, ওকালতি পাস করলো, ওকালতি করিনি, কিন্তু যিনি উকিল বসে আছেন তিনি কনস্টিটিউশন পড়েছেন, সেখানে কিন্তু দেখা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এই যে ভারতের পরিচয় নেই, আত্মগৌরবটা কি করে হয়? একটা দেশ কখন বড় হয়? যখন তার ভাষা, যখন তার ধর্ম, তখন তাদের দেশের স্বাবলম্বন হওয়ার জন্য প্রয়াস, চেষ্টা, স্বতন্ত্র যে তন্ত্র, এই যে আমাদের বোনেরা বলছিল আমাদের কুটির শিল্প, সত্যি তো আমাদের কুটির শিল্পটা আমাদের দেশের অর্থনীতি রক্ষা। আপনারা গ্রাম বাংলায় জানেন যে কাঁসার খুব প্রচুর, কাঁসা, আমাদের একটা আগে বাড়ি বাড়িতে কাঁসার বাসন, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, এগুলো কিন্তু গ্রামে তৈরি হতো। এবং এই কাঁসা সম্পর্কে আমার একজন ডাক্তার বন্ধু, শিক্ষিত, আমেরিকায় থাকে, তার নাম হচ্ছে ইন্দ্রনীল বসু রায়। তো ইন্দ্রনীল আমাকে একদিন বলছে, বুঝলেন এই যে আমরা ডাক্তাররা প্রেসক্রিপশন করি না, এই যে জিঙ্ক অক্সাইড খাও, জিঙ্ক অক্সাইড খেলে শরীরটা ঠিক। আমাদের যারা পূর্বপুরুষ, যারা কত বড় বিজ্ঞান ভিত্তিক জিনিস তৈরি করেছে, তার নাম কাঁসা। কাঁসার বাসনে কেউ যদি ভাত খায়, তার গ্লাসে কেউ জল খায়, তাহলে কাঁসার মধ্যে জিঙ্ক আছে, জিঙ্ক অক্সাইড আছে। এই জিঙ্ক অক্সাইড ওষুধ না খেয়েও পেটের মধ্যে রোজ ভাতের সঙ্গে সঙ্গে কিছু কিছু জিঙ্ক চলে। আমার বলার তাৎপর্য হলো আমাদের ছোট ছোট কুটির শিল্পটা শুধু ইকোনমিক ছিল এরকম নয়, এর পেছনে অনেক বড় তথ্য ছিল, এটাকে নষ্ট করে। আমাদের এখানে এই তাঁতের কথা একটু আগে বলেছি, তাঁত শিল্পটাকে নষ্ট করা। আমাদের এখানে পাট শিল্প ছিল, মানে আমি তো মুর্শিদাবাদ নদিয়া জেলায় অনেকদিন ঘুরেছি, সেজন্য জানি অদ্ভুত ব্যাপার, যে চাষি পাটের চাষ করছে, মানে জুট বললে তাড়াতাড়ি বুঝবে সবাই, জুট, জুটকে পাট বললে অনেকে ভুলে, অনেকে আজকের নব্য শিক্ষিত লোকেরা জুট বলবে তাড়াতাড়ি বুঝতে পারে, পাট বললে বুঝতে পারে। এই যে পাট শিল্পটা নষ্ট হয়ে গেছে। দেখো একটা আগে চিনির বস্তা হতো, আগে বলতো চিনির বস্তা, প্লাস্টিক ব্যাগের বস্তা, আগে সবাই থলে নিয়ে যেত মাছ কিনতে, তরকারি আনতে, হাতে করে যে নিয়ে যেত, ওটা চটের, চটের শব্দ প্রয়োগ ছিল, চটের থলিটা নিয়ে আয়। এখন যদি নতুন প্রজন্মকে বলা হয় চটের থলিটা নিয়ে আয়, তো বলে চটটা আবার কি? চটটা মানে জুট, এই পাট।
আমাদের পশ্চিমবাংলায় একটা জায়গার নামই আছে চটের হাট। মানে সেখানে চট নির্মিত, অর্থাৎ এই জুট নির্মিত যা যা জিনিস সেখানে বিক্রি হতো। সেখান থেকে লোক পয়সা পেত, স্বনির্ভর ছিল গ্রাম। গ্রামে লোক ছেলে দৌড়াতো না শহরে। এখন এই মাইগ্রেন্ট লেবার গোটা দেশে একটা শব্দ প্রয়োগ হয়েছে। এরা কৃষি কাজ ছেড়ে সব পালাচ্ছে। কথা হচ্ছিল, তখন আমি যখন সেটা শুনছিলাম তখন আমার মনে হলো যে আমাদের একটা অভিযান হয়েছিল। সেই অভিযানটার নাম ছিল বিশ্বমঙ্গল ও গ্রাম যাত্রা। বিশ্বমঙ্গল ও গ্রাম যাত্রা, লাস্টে কি যাত্রা, আমাদের কোথায় যেতে হবে? গ্রামে যেতে হবে। গান্ধীজি কিন্তু বললেন সবাইকে, দেখো দেশ স্বাধীন হয়ে গেল, এবার গো ব্যাক টু ভিলেজ, বলেছিলেন না? গান্ধীজি বললেন গো ব্যাক টু ভিলেজ, আর বললেন গ্রো মোর ফুড, মানে সেখানে অধিক শস্য ফলাও। মানে গ্রাম যদি বাঁচে, শস্য যদি ফলা হয়, আমাদের দেশে আত্মনির্ভরতা অটোমেটিক। কিন্তু গান্ধীজির কথা ঠিক উল্টো হলো। ব্যাক টু ভিলেজটা ওই সবাই শহরের দিকে দৌড়াচ্ছে, মানে গো ব্যাক টু ভিলেজ নয়, মানে একবারে গো টু টাউন। আর গ্রো মোর ফুড না, চাষির ছেলে চাষ ছেড়ে দিয়ে আর সে শহরে গিয়ে এই ধরনের মন্ত্রী মজদুর এসব কাজ করত। আমাদের দেশে যে ল্যান্ড ছিল, আমাদের যে ভূমি, সেই জন্য বলা হচ্ছে গো গ্রাম। গো গো মানে এখানে ওই একটু আগে আমাদের দুধের কথা বলেছে, খানার কথা বলেছে, মিষ্টির কথা বলেছে, আমাদের সন্দেশের দোকান, রসগোল্লার দোকান, কলকাতা, নদিয়া, চব্বিশ ইকোনমিক। আমাদের গরু শুধু দুধ দিত না, এই গরু তার ফলে যে গোবরের ফলে যে সার, এবং সারের ফলে জমির উর্বরতা, সুন্দরভাবে একটা সার্কেল হয়েছে, আমাদের গ্রামের লোকেরা সুস্থ থাকে। আজকে দেখুন, আজ এই যে করোনার সংকটকালে যে পর্যাবরণ যদি স্টাডি করে দেখবেন 20 লক্ষ, এই যে 40, আমাদের 20 লক্ষ সংক্রমণ হয়েছে, এর মধ্যে 15 লক্ষ শহরে, 15 লক্ষ শহরে আক্রমণ হয়েছে, 5 লক্ষ সারা ভারতবর্ষে 85% লোক গ্রামে থাকে, 15% লোক শহরে থাকে। আজকে যারা আপনারা চর্চা শুনছেন, কলকাতা, 24 পরগনা, ভালো করে হিসাব নিয়ে দেখুন, আমাদের যে সংক্রমণ হয়েছে করোনা, সবচেয়ে বেশি হয়েছে এই শহরে, বোম্বে শহরে, পুনা শহরে, আহমেদাবাদ শহরে, জয়পুর শহরে, কলকাতা শহরে, ভুবনেশ্বর, কটক শহরে। কিন্তু গ্রামের দিকে লোকেরা দেখুন, তাদের যে পর্যাবরণ, এই যে চতুর্দিকে পরিবেশ ভালো থাকার অনেক, আমাদেরকে সবাইকে বলতে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ খাওয়া বেশি, অ্যালোপ্যাথিক ফেন, মানে আজকে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিকের লোক প্রাণায়াম করো, সকালে ওঠো, সূর্য প্রণাম করো। এই যে জীবনধারাটাও পাল্টাবার জন্য বলা হচ্ছে। আমার মনে হয় এই যে আমি একটু আগে যেটা বললাম, বিশ্বমঙ্গল ও গ্রাম, বিশ্বের মঙ্গল আছে। আজকে আত্মনির্ভর ভারত হওয়া মানে ভারতবর্ষের শুধু মঙ্গল নয়, সারা পৃথিবীর মঙ্গল আছে। সেই জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক সময়ে, এই যে সময় আমরা এই চর্চা করছি, আমাদের সকলকে মনে রাখতে হবে, দেশকে যদি তৈরি করতে হয় তাহলে স্বাবলম্বন হতে হবে, স্বদেশীর প্রতি ঝোঁক বাড়াতে হবে। আমাদের এখানে এই একটু আগে আমার এক বোন উল্লেখ করেছি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি বললেন যে আমাদের এত বড় বড় কেমিস্ট ছিল, নাগার্জুন, উনি তো নিজেও একজন বড় কেমিস্ট, তিনি একটা বই লিখলেন, সেই বইটার নাম হচ্ছে হিন্দু কেমিস্ট্রি। এই যে হিন্দু কেমিস্ট্রি, এই বইটা উনি লিখলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আমাদের কলকাতায় যে বেঙ্গল কেমিক্যাল প্রথম প্রতিষ্ঠা হয়, মানে ভারতবর্ষে স্বনির্ভর হওয়ার জন্য আমাদের এই দেশে প্রথম এগিয়ে এলেন আচার্য প্রফুল্লচন্দ্র। আমাদের মধ্যে যারা বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, তাদের এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে জগদীশ চন্দ্র বসু, উনি এগিয়ে এলেন, উনি আবিষ্কার করলেন, এবং আজকে ওনার আবিষ্কারকে ইটালির একজন
মার্কনি সেটা চুরি করে নিয়ে গেল, ঘোষণা করে দিল ইটালিয়ান ইটালিয়ান সায়েন্টিস্ট তিনি নাকি এটা আবিষ্কার করেছেন। দীর্ঘকাল পর মার্কনির নাতি কলকাতায় এসে জগদীশ চন্দ্র বসুর যে 150তম কার্যক্রম ছিল সেখানে উনি স্বীকার করলেন আমার দাদু করেনি, এই যে আমাদের আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথা এই জন্যই উল্লেখ করলাম, এই বাংলা সারা পৃথিবীকে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গে যদি আমাদের এই সমস্ত বিজ্ঞানী শিল্প এসব ব্যাপারে বাংলা কিন্তু চিরদিন, ঢাকার মসলিন কাপড়ের কথা ইংরেজ কি চালাক চালু করে দিল, ওই ল্যাঙ্কাশায়ারে নাকি ইন্ডাস্ট্রি বিপ্লব হয়েছে, ওটাই না। শিল্প বিপ্লব আমাদের এখানে এই তাঁত শিল্পীরা অনেক আগে করেছে। এই জন্য আজকের এই যে আত্মনির্ভর, সারা দেশকে আত্মনির্ভর করা, স্বয়ংসম্পূর্ণ করা, এই ব্যাপারে আপনারা যারা আজকে এখানে চর্চায় এসছেন আমার মনে হয় আপনার চর্চাটা চালু থাকুক এবং আমাদের এরকম শিক্ষক আছে, অধ্যাপক আছে, বিজ্ঞানী আছে, ভালো কৃষক আছে, ভালো গবেষক আছে, এই ভারতবর্ষকে সর্বোচ্চ করা, আমাদের দেশকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করার জন্য, যেটা আমাদের গানে উল্লেখ হয়েছে, বলো 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 সবে তত বিনা রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্ন, কর্মে মহান হবে, ধর্মে মহান হবে। অর্থাৎ আমাদের এই দেশ কর্মের মাধ্যমে এবং ধর্মের মাধ্যমে এদেশের যে চিন্তা, অর্থাৎ আমাদের স্বতন্ত্র, আমাদের স্বাবলম্বন, আমাদের পরিশ্রম, সবার যে সদিচ্ছা, এগুলো নিয়ে আমরা নতুন ভারত সারা পৃথিবী, যেটা একটু আগে উল্লেখ হয়েছে, ব্রেকিং ইন্ডিয়া অ্যান্ড রাইজিং ইন্ডিয়া, মানে আমরা এই ব্রেকিং ইন্ডিয়া যে দলের লোকেরা আছে তারা আজকে অনেক অপপ্রচার করছে। এই করোনার কালে তারা কিন্তু সব গাপটি মেরে ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিল, তারা কিচ্ছু করেনি। যখন আমাদের লোকেরা এত কষ্টে ছিল, একটা জায়গায় ওরা সেবা কাজ করেনি। কোনো আপনি দেখবেন না যে ওই যারা সেকুলারবাদী আর এই বামপন্থী এত লাফাচ্ছে এখন, তারা কোথাও সেবা কাজ করেনি। সেবা কাজ কারা করেছে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, আমাদের মাতা অমৃতানন্দ মহিমা, সারা ভারতবর্ষে ভালো করে খোঁজ নিই, অনেক মঠ মন্দিরের সাধু সন্তরা তারা অর্থদান করেছে এই বিপদের সময় লোক যাতে ঠিক মতো রেশন পেতে পারে, খেতে পারে, ওষুধ পেতে পারে, তার চেষ্টা করেছে। কোথায় ছিল যারা এত এই ভারতবর্ষের কথা বলতে এসছে এখন? এরা 4 মাস আগে সব লুকিয়ে ছিল। এরা বরঞ্চ করোনা সংকটের সময় দেশ যাতে আরো বিপদে পড়ে তার জন্য সব চেষ্টা করেছে। তারা সহযোগিতা করেছে চায়নাকে, চায়নার হয়ে দালালি করেছে। এমনকি আজকে এই যে বড় আমাদের রাম মন্দিরে যে কার্যক্রম হলো, আজকে এখানে প্রশ্ন উঠছে যে করোনার কালে মন্দির শিলান্যাস কেন? যেন মনে হচ্ছে এই করোনার জন্য এরা খুব চিন্তিত, শিলান্যাস হয়ে গেলে ওদের বুকটা ফেটে যাচ্ছে। কেন? এরা বেকিং ইন্ডিয়া, এরা মেকিং ইন্ডিয়া নয়। ভারতবর্ষের কোনো ভালো কাজে এরা কোনোদিন ছিল, এরা দেশকে বিভাজন করিয়েছে, দেশ বিভাজনের সহযোগিতা করেছে, এরা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছে। ভারতবর্ষের সমস্ত যে কথাগুলো শুনলে নতুন প্রজন্মরা তৈরি হতো, সে কথা কিন্তু শোনানো হয়নি। নতুন প্রজন্মকে ডিসকারেজ করা হয়েছে, তারা দেশ বিরোধী হয়েছে। আজকে ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা সেখানে কি ধরনের স্লোগান দিচ্ছে? দেশকে হোগা টুকরা টুকরা। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তারা কি স্লোগান দিচ্ছে? তারা সন্ত্রাসবাদী সহযোগিতা করে স্লোগান দিচ্ছে। এরা দেশের মেকিং ইন্ডিয়া করবে, এরা দেশকে এগিয়ে নিয়ে আসার কাজ করবে। আজকে এই ধরনের বিকৃত মস্তিষ্ক
তারা অনেকে অধ্যাপক হয়ে গেছে, অনেকে শিক্ষক হয়ে গেছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এই জন্য আজকের এই নতুন ভারত গঠনে আমার মনে হয় আজকের যে আমাদের যারা এখানে আলোচনা করছিল তাদের আলোচনা শোনার পর আমার মনে হয়েছে যে আত্মনির্ভর ভারত গঠনে আমাদের ভূমিকা শুধু বললে হবে না, এইটা করতে হবে, এটা করতে হবে, এগিয়ে আসতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। নিচ থেকে শুরু করতে হবে, যেটা শুরু করেছিলেন আচার্য প্রফুল্ল রায়, যেটা শুরু করেছিলেন জগদীশ বসু, যেটা শুরু করেছিলেন রাজনারায়ণ বসু। এইরকম তাদের কথা স্মরণ করে আমাদের নিজের নিজের জায়গায় যে যেখানে আছি সেখানে আমরা এগিয়ে এসে এই নতুন ভারত গঠনে, অর্থাৎ আমাদের আত্মনির্ভর ভারত গঠনে আমরা কি কাজে লাগতে পারি, এইটুকু যদি আমরা সবাই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে এসে কাজ করি, আমার মনে হয় আজকে যে উদ্দেশ্যে এই কার্যক্রম রাখা হয়েছে সেটা সত্যভাবে সকলকে শুভেচ্ছা, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। Today's program also one of the brainchild is Sunil Da as well as Advaita Da also, যে আমরা কি করছি, আমরা হয়তো পলিটিক্যালি উইন করেছি নট থ্রি, আমাদের আজকে পার্লামেন্টে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, বাট স্টিল উই হ্যাভ নট ওন দ্য সোসাইটিতে আমরা নিজেরা জিততে পারিনি। আর আজকে যারা তোমরা এই যে শুভদীপ, সঙ্গীতা, সম্প্রীতি বা আমাদের সুসীম একটু সিনিয়র আছে, তারা যারা এসছো, তারা তোমাদেরকে সমাজে জিততে হবে, তোমাদেরকে লেজেন্ড শুধু তৈরি হবে না, তোমাদের জন্যই আমরা যেন ভারতবর্ষ শুধু যে পলিটিক্যালি আমরা জিতেছি এটা হয়তো 10% আমাদের পেয়েছি আমরা, কিন্তু তোমাদেরকে সমাজ জেতার জন্য তোমরা হয়তো তৈরি হচ্ছ। আজকে মেবি দিস ইজ দ্য ফাউন্ডেশন স্টোন উই আর laying over here on 8 August 2020, and তার জন্য কিছু কিছু থট লিডারশিপ আছে, আর সেই লেজেন্ডকে আমরা পেয়েছি, সুনীল দা একজন, আর অদ্বিত দাও জয়েন করবে একটু পরে। ওকে, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রদীপ, থ্যাংক ইউ সো মাচ সংযুক্তা ফর গিভিং মি টু টাইমস, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার অনুরোধ করব সংযুক্তা জিকে মানে পরবর্তী আলোচনায় চলে যেতে। সুসীম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার বক্তব্যের জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম। আর এবার আমরা চলে যাই আমাদের প্যানেলিস্টদের কাছে। আমাদের প্রথম প্যানেলিস্ট আজকে আমাদের সাথে আছে শুভদীপ কর্মকার। শুভদীপ খুব ছোটবেলা থেকেই সংঘ পরিবারের সাথে যুক্ত, বলা যায় পরিবারের সূত্রেই। তুলাই পাঞ্জি চালির শ্রেষ্ঠ জেলা সেই উত্তর দিনাজপুর থেকে এসেছে শুভদীপ। প্রাথমিক শিক্ষা শুরু হয় রায়গঞ্জের সংঘ পরিচালিত সারদা শিশু তীর্থ বিদ্যালয় থেকে। পরবর্তীকালে রায়গঞ্জের করোনেশন হাই স্কুল আর তারপরে কলকাতাতে আসা জার্নালিজম নিয়ে অনার্স পড়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়। আর বর্তমানে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডি বিভাগের ছাত্র হলো শুভদীপ। শুভদীপের পর আমরা চলে যাব সঙ্গীতার কাছে। সঙ্গীতা উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে টালা পাইকপাড়ার বাসিন্দা। মা মিতা কর, পিতা স্বর্গীয় অশোক কুমার কর, আর তাদেরই একমাত্র সন্তান সঙ্গীতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোই সে পাশ করেছে বাগবাজার মাল্টিপারপাস হাই স্কুল থেকে। তারপর 2017 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে ভর্তি হয়। বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্রী সে। পড়াশোনার পাশাপাশি রেখে চলেছে চিত্রকলাতেও অসীম আগ্রহ। টেগোর ফ্যামিলি থেকে ভাস্বর ও চিত্রশিল্প উপাধিপ্রাপ্ত সঙ্গীতা সামাজিক ও রাজনৈতিক বিষয়েও প্রবল আগ্রহী। পাশাপাশি সে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের জন্য তার প্রিপারেশনও পুরোদমে চলেছে। আর সবার শেষে আমরা চলে যাব আমাদের তৃতীয় প্যানেলিস্ট সম্প্রতি মোদক। পিতা প্রদীপ কুমার মোদক, মাতা সুস্মিতা মোদকের একমাত্র সন্তান সে। দক্ষিণ কলকাতার বাসিন্দা সম্প্রতি সেন্ট জোন্স ডাইসেশন হাই স্কুল থেকে ক্লাস 10 পাশ করে। তারপর শ্রী শিক্ষায়তন স্কুল থেকে হাই স্কুল। ইতিহাস এবং সামাজিক কাজের প্রতি গভীর আগ্রহী সম্প্রতি 2017 সালে স্নাতক স্তরের শিক্ষার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়। বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্রী সে। পাশাপাশি ফরাসি ভাষায় ডিপ্লোমা কোর্সও করছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাউন্টেনারিং ক্লাবের সাথেও সে যুক্ত ছিল। ট্রেকিং এর ক্ষেত্রেও বিশাল আগ্রহী সে।
তাহলে এই হলো আমাদের পরিচয় আমাদের ৩ প্যানেলিস্টদের জন্য। শুভদীপ, তুমি এবার ইটস ওভার টু ইউ, তুমি শুরু করো। তোমার পর তুমি ডেকে নাও তোমার পরবর্তী জনকে। আমি এখানে সকল সম্মানীয় ব্যক্তিকে আমার প্রণাম এবং ছোট এবং সমবয়সীদের জানাই স্নেহপূর্ণ ভালোবাসা। আজকের আলোচ্য বিষয়টি হলো আত্মনির্ভর ভারত। আলোচনার শুরুতেই আমি একটি বিষয় বলতে চাই। একটি বাংলার একটি চলিত বাগধারা রয়েছে, বাণিজ্যে বসতি লক্ষ্মী। তো বাণিজ্যে আমরা এই যে বিষয়, বাণিজ্যের মাধ্যমেই যে লক্ষ্মী আগমন ঘটে এবং লক্ষ্মী যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, আশা করা যায় এই আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একের পর এক যুগান্তকারী দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। উনি তার দৃঢ় পদক্ষেপের মধ্যে একটি সবচেয়ে বড় পদক্ষেপ হলো 12ই মে 2020 সালে আত্মনির্ভর ভারতের মতো একটি প্রকল্প তিনি শুভ উদ্বোধন করেছেন। সবচেয়ে বড় এই প্রকল্পটির ক্ষেত্রে যেমন আপনারা হয়তো সকলেই জানেন, তাও আমি এই বিষয়টি সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা করছি। প্রকল্পটির শুরুতেই বলা হয়েছে যে ভারতের প্রায় জিডিপির 10% খরচা করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পটিতে, যা মোট যে প্রকল্পটি সেটি 20 লক্ষ কোটি টাকারও বেশি। সবচেয়ে এই ক্ষেত্রে একটি অবিশ্বাস্য ব্যাপার, আমার কাছে একটি অবিশ্বাস্য ব্যাপারও মনে হয় এবং ভারতবাসী হিসাবে একটি গর্ব করার মতো, কারণ আমরা জানি যে ইউএস এর মতো একটি শক্তিধর দেশ, যেই দেশ সব দেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ করে, সেই দেশও তার জিডিপির মাত্র 13% খরচা করেছে। এবং এছাড়াও আমরা দেখেছি ফ্রান্সের মতো একটি ডেভেলপ কান্ট্রি, সে মাত্র তার 9.3%, চীন তার মাত্র জিডিপি 3.8% ব্যবহার করেছে, এবং রাশিয়া 2.8 এবং ইউকের মতো 5% তারা ঘোষণা করেছে। তাহলে এর ক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে যে ভারত যে একটি উন্নয়নশীল দেশ, এবং ভারত যে বলা যায় যে বর্তমানে যে গ্লোবাল এমার্জিং পাওয়ার হিসেবে যে ভারত উঠে আসছে, এর ক্ষেত্রে সহজভাবেই বলা যায়। কিন্তু আর একটা জিনিস সবচেয়ে বড় বিষয় আছে, যে হিরোশিমা নাগাসাকির যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরমাণু অ্যাটাক হয়েছিল জাপানের ওপর, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে জাপান যে সবসময় দেখা যায় বিশ্বব্যাপীর কাছে একটি বড় দৃষ্টান্ত তৈরি করেছে, এবং জাপানের মতো একটি ছোট্ট ভূমিকম্প প্রবণ দেশ, তারা যে এইভাবে উঠে উঠে আসতে পেরেছে, তার একটি সহজ একটি উদাহরণ হচ্ছে জাপান তার জিডিপির 21% তার জিডিপির ব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে জাপান তার চিন্তা ভাবনার দিক থেকে কিছুটা হলেও অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, এবং আমি আশা করব এর থেকে আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি যে কিভাবে ভারত যে পরিবর্তনের রাস্তায়, পরিবর্তনের দিকে এবং উন্নয়নশীল একটি দেশের দিকে ভারত এগিয়ে যাচ্ছে, এবং ভারত এখন যে কোনো ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে ভারতের যে পথ এগিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমি সহজেই আশা করা যায় আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর ভারতবর্ষের যে মূলত যে এই আত্মনির্ভর ভারতের এই প্রজেক্টটি 5টি স্তম্ভের উপর দাঁড়িয়েছে। এই স্তম্ভগুলি হলো অর্থনীতি, পরিকাঠামো, সিস্টেম, ডেমোগ্রাফি ও চাহিদা। মূলত আমরা দেখেছি এই প্রজেক্টের একটি সবচেয়ে বড় অংশ যে কৃষিকাজ এবং এমএসএমই, মানে ক্ষুদ্র এবং মাঝারি যারা প্রকল্প যারা থাকে, সেই ক্ষেত্রে একটি গভর্নমেন্টের বড় অ্যালটমেন্ট রয়েছে। আমরা দেখেছি এমএসএমই ক্ষেত্রে সরকার এমএসএমইর পলিসি চেঞ্জ করে দেখেছি যে যারা যারা বড় বিজনেসম্যান হিসেবে যাদেরকে ধরা হতো, তারাও এখন এমএসএমইর আওতায় এসেছে। কারণ আমরা প্রত্যেকেই জানি ভারতের একটি সবচেয়ে বড় অংশ, মানে ভারতের একটি বড় অংশই অসংগঠিত শ্রমিক বা এই এমএসএমই বা কৃষি কাজের সঙ্গে যুক্ত। সেই হিসাবে গভর্নমেন্ট যেমন এই আর্থিক প্যাকেজে যেমন পূর্ব পরিকল্পিত, এর আগেও আমরা জানি যে শুধুমাত্র এই আত্মনির্ভর ভারত না, তার আগেও আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট এই সরকারের মাধ্যমে ঘোষণা হয়েছিল, যেমন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, কৃষিকাজের যেমন কৃষকদের উন্নতি প্রদান করার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য কিষাণ সম্মান নিধি বা কিষাণ ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন প্রকল্প আগে থেকেই যেগুলো অ্যানাউন্স করা ছিল, সেগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য এবং সেগুলোর ক্ষেত্রে আরো অনেকটাই অর্থ বরাদ্দ করেছে। সবচেয়ে বড় বিষয় এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে অনেকেই হয়তো মনে করছে যে আত্মনির্ভর বলতে আমাদের যে বামপন্থী বন্ধুরা এবং ভাইয়েরা যে তারা একটি প্রোপাগান্ডা তারা চালাচ্ছে যে আত্মনির্ভর ভারত মানে কি ভারত এখন বর্তমানে আমদানি তারা হচ্ছে কমিয়ে রপ্তানির দিকে বাড়বে, বা ভারত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কি তাদের এখন কঠোর কিছু কোনো শর্ত আরোপ করতে পারে। তো এই ক্ষেত্রে একটি বিষয় মানে তুলে ধরতে চাই, ভারত যেহেতু বসুধৈব কুটুম্বকম এই বিষয়টা ধারণা নিয়ে ভারত যেহেতু এগিয়ে চলে, সমগ্র বিশ্ববাসী হচ্ছে ভারতের
সকলের আত্মীয়, ভারতের আত্মীয় হচ্ছে সমগ্র বিশ্ববাসী, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন এবং কেন্দ্রীয় সরকার একের পর এক সারা বিশ্বকে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে একই ছাতায় নিয়ে আসে। যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে, আমরা দেখেছি ইন্টারন্যাশনাল যোগা ডের মাধ্যমে এখন বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন যারা সারা পৃথিবীর যারা বড় বড় যারা গণ্যমান্য ব্যক্তি, তারা এই তারা এই খুব উৎসাহের সাথে এই এই বিষয়টিতে যোগদান করছে। এছাড়াও আমরা দেখছি যে বর্তমানে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এনভায়রনমেন্টাল গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সবসময় দেখেছি যে নরেন্দ্র মোদী এবং তার কেন্দ্রীয় সরকার একটি পজিটিভ বার্তা দেওয়ার বারবার চেষ্টা করেছে। যেমন ইন্টারন্যাশনাল সোলার সিস্টেম, উনি এইটিকে সোলার ব্যবস্থাকে উনি বারবার করে যাতে তুলে ধরা যায়, সোলার সিস্টেম এবং যেগুলো আমাদের মানে যেই শক্তিগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি এবং যে শক্তিগুলো আমরা যাতে হচ্ছে যেগুলো অফুরন্ত আছে এবং যা কোনো সময় ফুরিয়ে যেতে পারবে না, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে গভর্নমেন্ট বারবার চেষ্টা করেছে। এছাড়াও বর্তমানে আমরা যেমন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ভারত তার নিজস্ব পণ্য, আত্মনির্ভর ভারতের সবচেয়ে একটি বড় একটি জায়গা হচ্ছে ভারতের যা নিজস্ব পণ্য, যেই পণ্য আমরা ভারতের কাছে অবশ্যই আছে এবং ভারতের কাছে বিভিন্ন রকম পণ্য আমাদের ভারতের উপস্থিত আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার উৎকর্ষতা বাড়ানো, তার উৎকর্ষতা বাড়ানোর দিকে লক্ষ্য করেছে। আমরা যেমন দেখেছি খাদির মতো একটি ব্র্যান্ডকে সেটি একটা ইন্টারন্যাশনাল জায়গায় সে নিয়ে গেছে। তো খাদি ব্র্যান্ডের সঙ্গে শুধু খাদি আজকে আজকে একটি ব্র্যান্ড না, তার পিছনে একটি অনেক বড় সুচারু চিন্তা চিন্তা জড়িয়ে আছে। কারণ খাদিতে আমরা এর আগে আমরা যারা পুরনো যারা ব্যক্তি যেমন যারা আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা জানতেন যে আমরা বাজারের ক্ষেত্রে পাটের থলি ব্যবহার করতাম বা আমরা বিভিন্ন রকম দেশজ পোশাক ব্যবহার করতাম, কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে সেই সব পোশাক আমরা ছেড়ে দিয়ে আমরা বিদেশি কালচার গ্রহণ করছি এবং ভারতের এবং মূলত আমাদের বাংলার যে তাঁত শিল্প এবং বাংলার যে আমাদের পাট শিল্প সে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তো গভর্নমেন্টের একটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সেই বিষয়টিকে তুলে ধরা এবং পাট শিল্প এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যাতে এক শেষ যেগুলো একদম ধ্বংস হয়ে গিয়েছিল বামের যে যে মানে ধ্বংসাত্মক নীতির কারণে যেগুলো যেগুলো আজকে সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে, সেগুলো আজকে সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করছে। আপনাদের কাছে একটি আমি কিছু ইনফরমেশন আমি আরো দিতে চাই, সেক্ষেত্রে আরো একটি ভালো ধারণা তৈরি হবে। পিপি কিট যে সময় এই করোনা অতিমারির সময় যখন আমাদের কোনো ধারণা ছিল না যে পিপি কিট কত কিভাবে উৎপাদন করা বা পিপি কিটের প্রয়োজনীয়তা ব্যবহারিতা যে কতটা গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে জানাতে চাই যে ভারত সবচেয়ে বেশি ভারত এখন পিপি কিট উৎপাদন করছে এবং দ্বিতীয় ক্ষেত্রে N95 এর মতো গুরুত্বপূর্ণ যে মাস্ক হচ্ছে এখন আমাদের করোনা মহামারীর ক্ষেত্রে লড়তে একটি সবচেয়ে আমাদের সহায়ক বন্ধু হিসাবে যে আছে, সেই N95 মাস্ক ভারতে তৈরি হচ্ছে। কারণ আমরা সবসময় জানি যে ভারতের যে প্রতিবেশী রাজ্য, আমাদের প্রতিবেশী দেশ সবসময় কোনো না কোনো ভাবে ভারতকে বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্স এবং বিভিন্ন রকম ভাবে সমস্যা তৈরি করেছে। এবং এই ক্ষেত্রেও জানি যে করোনা মহামারীর যে করোনা যে ভাইরাস যে তৈরি হয়েছিল সেই নিয়ে একটা বিতর্ক আছে। অনেকে বলে যে এটি মনুষ্য সৃষ্ট বা এটি হচ্ছে যখন তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে সরকার যে চীন সরকার সে আমাদের সম্পূর্ণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জায়গায় সেটি তুলে ধরেনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ফার্মাসিউটিক্যাল বিষয়গুলি, যখন একটি ওষুধ তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এপিআই মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, সেটি সবচেয়ে বেশি তৈরি হতো চীনাতে। তো চায়নায় এটি সবচেয়ে বেশি তৈরি হতো। আমরা যখন দেখেছি যে ভারতের যখন সবচেয়ে একটি মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়ে বিপদের মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে চায়না যখন আমাদের সঙ্গে কোনো একটি কোনো ওষুধ বা কোনো রকম পণ্য যখন পাঠাচ্ছে, তারা দেখেছি তাদের নিম্নমানের দ্রব্য আমাদের পাঠাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমাদের আত্মনির্ভরতার যে কতটা প্রয়োজনীয়তা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও যে হাইড্রক্সি ক্লোরোকুইন, যে সারা ভারত যে এখন পৃথিবীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেভাবে হাইড্রক্সি ক্লোরোকুইনের মতো, সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা বলেছিল যে তার প্রয়োগ নিয়ে একটি বিতর্ক আছে, সেই জায়গায় যেতে চাই না, কিন্তু ভারত যেভাবে সদর্থক ভাবে একটি পদক্ষেপ গ্রহণ করেছে সেটি অবশ্যই প্রশংসনীয়। আর দ্বিতীয় আরেকটি যেটা বিষয় যে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার যখন সরকারে আসার পর থেকে তাদের একটি নিয়ম ছিল যে মেড ইন ইন্ডিয়া কত একটি প্রকল্পকে বারবার করে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে বারবার করে গভর্নমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আপনাদের সঙ্গে আমি একটি ইনফরমেশন জানাতে চাই যে মেড ইন ইন্ডিয়ার সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ যে যুদ্ধ সামগ্রী এবং ট্যাঙ্ক এখন ভারতে
নিজে ভারত এখন তৈরি করা সম্ভব তৈরি হচ্ছে, এবং ভারতের মতো জায়গায় এখন নিজের যুদ্ধ সামগ্রী তৈরি করার মতো একটি জায়গায় ভারত এগিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে ভারতের প্রত্যন্ত অঞ্চলে আজকে আমরা যে বৈঠকটা আপনাদের সঙ্গে সব এবং বিভিন্ন প্রান্তে আজকে ভারতের বিভিন্ন প্রান্তে যে সবাই মিলে যে ছড়িয়ে আছো, আপনাদের একমাত্র এই ডিজিটাল ইন্ডিয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ডিজিটাল যে আমাদের একটা আশীর্বাদ স্বরূপ, সেটা একমাত্র এই সরকার কিভাবে আমাদের সঙ্গে আঙ্গিকভাবে যুক্ত করেছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। দ্বিতীয় একটি সবচেয়ে বড় ব্যাপার আমরা জানতে পারি যে নর্থ ইস্টকে সবসময় বলা হতো যে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট অনেকদিন ধরে নর্থ ইস্ট সবার ক্ষেত্রে উপেক্ষিত ছিল। নর্থ ইস্ট কোনো সময় ভারতের ইভেন এমনও আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটিতে যারা পড়তে আসতো তাদের মধ্যে সবসময় তারা একটা কনজারভেটিভ, তারা নিজের সঙ্গে সঙ্গে থাকতো এবং নর্থ ইস্টের যে ছাত্র তারা আমাদের সঙ্গে মিশতে চাইতো না এবং বিভিন্ন রকম ভাবে আমাদের যে স্টুডেন্ট তাদের বিভিন্ন রকম ভাবে বিদ্রুপ করতো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে এখন নর্থ ইস্ট এবং প্রথম এই কেন্দ্রীয় সরকার যে আত্মনির্ভরতার দিকে নর্থ ইস্টে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে এবং যেই সব জায়গায় নর্থ ইস্টের এখনো অনেকগুলো যে ক্যাপিটাল আছে যেখানে ট্রেন এখনো পৌঁছায়নি, সেই সব জায়গায় খুব দ্রুততার সঙ্গে ট্রেন পৌঁছে যাচ্ছে। হয়তো অনেকেই জানে যে নর্থ ইস্টের যেভাবে ইনসার্জেন্সি হয় সেটা হয়তো জম্মু কাশ্মীরের থেকেও অনেক বেশি, অনেক ভায়োলেন্স এবং অনেক বেশি, মানে সে ভায়োলেন্সটা অনেক বেশি থাকে। তো আত্মনির্ভরতার দিকে একটা সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে তা অবশ্যই প্রশংসার যোগ্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং সরকার যে পদ্ধতিতে এগোচ্ছে, আমি আশা করব ভারত একটি উন্নত এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। আর 130 কোটি মানুষের দেশ এবং 260 কোটি মানুষের হাত সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ। আমরা যদি একে অপরের হাত যদি আমরা ধরি এবং ভারত তাহলে অবশ্যম্ভাবী একভাবে আত্মনির্ভরতার দিকে ভারত এগিয়ে যাবে এবং ভারত হচ্ছে একটি বড় জায়গায় উঠে যাবে। পরিশেষে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি পংক্তি বলি, সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই। আমরা যদি একে একে সবাই যদি আমরা নিজেদের হাত যদি আমরা ধরি এবং ভারত যদি তাহলে স্বাবলম্বী হতো এবং ভারত তার আত্মনির্ভরতার দিকে এগোতে খুব সহজেই পৌঁছে যাবে। এবং আমি আমার পরবর্তী বক্তা সঙ্গীতাকে আত্মনির্ভর ভারতের প্রকল্পের কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে বলার জন্য তাকে বলছি। প্রথমে এই আমাদের যেহেতু আমাদের আলোচনার মেন টপিক হচ্ছে আত্মনির্ভর ভারত ও পশ্চিমবঙ্গ, তো আত্মনির্ভর ভারত আমার কাছে শুধু একটা প্রকল্প নয়, নির্ভরতা একটা গ্র্যাজুয়াল প্রসেস যেটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। হয়তো কোভিড রিলিফ প্যাকেজ হিসাবে এটা নতুন রকম ভাবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু এই প্রকল্পগুলি ভেরিয়াস স্কিমস যেগুলি সেগুলোর বলার আগে আমি একটা ব্রিফ একটা ধারণা দিতে চাই যে আগে কি কি ইম্পর্টেন্ট স্কিমস নেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। প্রথমে বলতে চাই স্মার্ট সিটিজ মিশন। স্মার্ট সিটিজ মিশন এমনটি স্কিম যার আন্ডারে ভারতবর্ষে 100টি শহরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আওতায় আনার জন্য চেষ্টা করা হয়, যেটা 2015 সালের 1 মে চালু করা হয়। কিন্তু আমাদের 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার এই স্কিম থেকে বেরিয়ে আসে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে 4টি শহর কলকাতা, বিধাননগর, হলদিয়া ও নিউ টাউন এই প্রকল্পের আওতায় আসে, কিন্তু তাও পশ্চিমবঙ্গ এই স্কিম থেকে সরে আসে। দ্বিতীয়ত হচ্ছে লিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, যেটি তিস্তা, মানস, সংকোশ ও গঙ্গা নদীর জল একটি একটা লিঙ্কেজ তৈরি করা, যার ফলে কিনা বাংলা, বিহার, অসম এই এরিয়াটার বন্যা, পানীয় জল ও ভূমিক্ষয় সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য এবং কোনো সমস্যা আদার্স কোনো সমস্যা থাকলে সেটা দূরীকরণের জন্য একটা প্রচেষ্টা ছিল মাত্র। তৃতীয়ত স্বচ্ছ ভারত মিশন, এটি এমন একটি প্রকল্প যেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে। অন্যান্য স্কিমের সম্বন্ধে না জানলেও এই স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে সবাই জানে এবং সারা ভারতবর্ষে 500টি শহর এই প্রকল্পে বা প্রজেক্ট বলবো তার এখানে যোগদান করে। এবং স্বচ্ছ সূর্বেক্ষণ লীগ বলে একটি প্রোগ্রাম হয় যেখানে ইন্দোর 3টি স্তরেই প্রথম স্থান অধিকার করে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 60টি শহরের যোগদান করার কথা ছিল, কিন্তু তারা কিন্তু যোগদান করেনি। এটা খুবই উল্লেখযোগ্য ভাবে আমাদের সবারই চোখে পড়েছে এবং রিপোর্টে দেখা যাবে। এবার বলি 2020 সালে আত্মনির্ভর ভারতের স্কিমের ব্যাপারে।
প্রথমে আসে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা এখনো পর্যন্ত সবে আমরা বেনিফিট পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এটা একটা প্যাকেজ, দেশব্যাপী প্যাকেজ, যেখানে প্রায় 170 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এবং যার মাধ্যমে গরিব পরিবার অর্থাৎ বিপিএল বেসিক্যালি তারা 5 কেজি করে চাল, গম ও 1 কেজি করে ডাল পাচ্ছেন, এবং যেটি 3 মাস ধরে দেওয়া হবে। এবং 29টি রাজ্য, বেসিক্যালি তার নাম হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, গোয়া, হিমাচল প্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, এরা বিশেষ সহায়তা পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এর অনেক সহায়তা পেয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষও তার ভালো দিকগুলো পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের কাছে এটা উপরি পাওনা, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি যেটি ঘোষণা করেছে যে 2021 সালে জুলাই মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়া হবে, যেটা পশ্চিমবঙ্গ মানুষের কাছে উপরি পাওনা। আর এই স্কিমেরই আন্ডারে আর একটা উল্লেখযোগ্য পদক্ষেপ, যেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, যার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা নাগরিক, তারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে রেশন পেতে পারেন। তাদের জন্য আলাদা কোনো প্রসিডিওরস এর কোনো প্রয়োজনীয়তা নেই। তো এটি একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বলতেই পারা যায়। দ্বিতীয়ত বলবো আয়ুষ্মান ভারত প্রকল্প স্কিম, যেটা আত্মনির্ভর ভারত প্রকল্পের আন্ডারে জন আরোগ্য যোজনা নামে আত্মপ্রকাশ করেছে নতুন করে। এটা আমরা সবাই জানি, এটা হেলথ ফেসিলিটির জন্য, যারা বিপিএল বা তাদের আর্থিক অবস্থা খুবই কম, তাদের জন্য একটা আর্থিক সহায়তা, তাদের স্বাস্থ্য পরিষেবা দান করার জন্য, যার আন্ডারে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন তৈরি করা হয়েছে, এবং প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হবে হেলথ ফেসিলিটিস পাওয়ার জন্য। এছাড়া ইনফেকশিয়াস ডিজিজ হসপিটালস ও পাবলিক হেলথ টেস্ট ল্যাবরেটরিজ তৈরি করা হবে, এবং অন্যান্য হেলথ ফেসিলিটিস পাওয়া যাবে, যার মধ্যে খুব স্পেসিফিক্যালি ক্যান্সার ও কার্ডিও সার্জারির মতো ফেসিলিটিস পাওয়া যাবে। এবং এই যে বেনিফিটস গুলো শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট একা দেবে না, তার সাথে স্টেটেরও কোঅপারেশন থাকবে, যেটা 60-40 রেশিও অনুযায়ী ভাগ করা থাকবে। তো আমি একটু স্টেট ওয়াইজ বলতে চাই কতজন এর বেনিফিশিয়ারিজ রয়েছে। তো আন্দামান নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, ছত্তিশগড়, দমন দিউ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, এই রাজ্যগুলিতে সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট যৌথ প্রয়াসে যে এড দেওয়া হচ্ছে, সেখানে প্রায় 93,32,675 জন উপকৃত হয়েছেন। এবং শুধু সেন্ট্রাল এড পাওয়া যে রাজ্যগুলি, সেগুলি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ ও লক্ষ্মণ দমন দিউ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পন্ডিচেরি, সিকিম ও ত্রিপুরা। এখানে 23,88,799 জন উপকৃত হয়েছেন। তো বলাই বাহুল্য যে অনেক মানুষ এখানে উপকৃত হয়েছেন, কিন্তু দিল্লি, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এই স্কিমটি অ্যাকসেপ্ট করেনি, ফলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আপাতত এই স্কিম থেকে বিরত। আর এবার বলি যে যারা আমাদের ভিত্তি, যাদের উপর আমরা আজ দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড থাকতে পারছি, মানে যারা আমাদের দুমুঠো খাবার তুলে দিচ্ছে, নিজেদের জীবন ত্যাগ করে, নিজেদের সর্বস্ব ত্যাগ করে, যারা হচ্ছে কি আমাদের কৃষক পরিবার। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি একটা উল্লেখযোগ্য স্কিম, যেটা আমরা সবাই জানি, এবং যার আওতায় 8 কোটি কৃষক পরিবার উপকৃত হয়েছে, এবং 43,000 কোটি টাকার এই প্যাকেজটি ঘোষণা করা হয়েছে, এবং যার সহায়কমূলক অর্থ প্রত্যেকটি কৃষক পরিবারে তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে। এবং তার সাথে 25 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আত্মনির্ভর ভারতের আন্ডারে নতুন করে তৈরি করা হচ্ছে, এবং যেটি কিনা রুরাল কোঅপারেটিভ ব্যাংক, এবং যেগুলি রয়েছে প্রতিটা ব্যাংক, যেটা গ্রামীণ সেক্টর যেগুলি ব্লকে থাকে, রুরাল কোঅপারেটিভ ব্যাংকস, এবং তার সাথে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর নাবার্ড, যেটা আমরা শর্টে জানি। তো তারা নতুনভাবে যৌথভাবে কাজ করবে, এবং তার সাথে খুব উল্লেখযোগ্যভাবে ই-ন্যাম তার সুযোগ করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ইন্টারনেট ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। তো এর মাধ্যমে কিনা কৃষকরা ডাইরেক্ট অনলাইন তাদের জিনিস ক্রয় ও বিক্রয় করতে পারবে। তো এটা এক প্রকার খুবই সুযোগ করে দেওয়া হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে কৃষকদের জন্য। এবং এবার আমি বলতে চাই কোন কোন স্টেট কি ওয়াইজ পেয়েছে এই স্কিমটা। উত্তরপ্রদেশ সব থেকে বেশি, 2,38,10,713 জন কৃষক
পরিবার এই সুযোগ পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, 1,04,49,794 জন কৃষক। তৃতীয়ত আছে বিহার, 72,22,853 জন কৃষক উপকৃত হয়েছেন। এবং কর্ণাটকা, 52,56,237 জন। এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে টোটাল কৃষক পরিবারের সংখ্যা হচ্ছে 10,31,71,586 জন। এই এতজন টোটাল এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে আবারও পশ্চিমবঙ্গ সরকার এটি অ্যাকসেপ্ট করেন, এর ফলে পশ্চিমবঙ্গের কৃষকরা আপাতত এই সুযোগ পাচ্ছেন। এবার বলি অ্যানিমাল হাজবেন্ডারি, যেটা আমরা পশুপালন বলে জানি। তো আমরা জানি যে ভারতবর্ষ দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আগে রয়েছে, বিশ্ব অনেক প্রথম। তাই লকডাউনের কারণে এই সিচুয়েশনের কারণে আমাদের এই দুগ্ধ উৎপাদনের চাহিদায় প্রায় 20 থেকে 25% ঘাটতি হয়েছে। তো এই ঘাটতি মেটানোর জন্য আত্মনির্ভর ভারত প্রকল্পে পার ডে 560 লাখ লিটার দুধ প্রোডাকশনের কথা বলা হয়েছে, এবং যার মধ্যে কিনা 360 লাখ লিটার পার ডে বিক্রয় করার একটা মানে সেল করার কথা বলা হয়েছে। সম্পূর্ণ টার্গেট, এটা ভবিষ্যতে দেখা যাবে, এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ইমপ্লিমেন্টেশন দেখা যাচ্ছে না। এর ফলে কিনা 2 কোটি চাষি পরিবার, মানে যারা পশুপালন করে সেই 2 কোটি চাষি পরিবার উপকৃত হবেন। এবং অ্যানিমাল হাজব্যান্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এর উপর বিশ্বাস ওর জন্য 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে। তো অ্যানিমাল হাজবেন্ডারির পর বলতে চাই হার্বাল কাল্টিভেশনের জন্য অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। ন্যাশনাল মেডিকেল প্ল্যান্টস বোর্ড তৈরি করা হয়েছে, যার আওতায় 2.25 লাখ হেক্টর জমি এই ভেষজ চাষের জন্য প্রদান করা হচ্ছে। খুব উল্লেখযোগ্যভাবে 4,000 কোটি টাকার এই প্যাকেজ আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসার উন্নতি সাধনের পক্ষে যাবে। এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও হিমালয়ান রেঞ্জ, এখানেই বিশেষত এই ভেষজ চাষের জন্য জোর দেওয়া হবে, কারণ তার ক্লাইমেটস এর জন্য। এবং এর দ্বারা 20% লাভ দেখার আছে, যেটা যদি আমরা এটাকে বিদেশে ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, তার জন্য সেখানে ক্ষেত্রে কিন্তু 20% লাভ আশা করা যায়। এবার বি কিপিং, মৌ চাষ, যেটা একটা খুব উল্লেখযোগ্য আমাদের গ্রামীণ প্রকল্পের মধ্যে পড়ছে। সেখানে আওতায় পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও ওয়েস্ট বেঙ্গল এই মৌ চাষের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এবং বেসিক্যালি ভালো মানের মানে বেস্ট কোয়ালিটির হানি কিন্তু আসে জম্মু এন্ড কাশ্মীর ও হিমাচল প্রদেশ থেকে। তো সেগুলিকে বিদেশে রপ্তানি করার জন্য একটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি একটা টপিক যেটা খুব বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে টপ টু টোটাল, টিওপি, টপ টু টোটাল। নামটা খুব মজাদার। এটা টপ বলতে এখানে টমেটো, অনিয়ন, পটেটো, মানে টপ স্ট্যান্ডস ফর টমেটো, অনিয়ন, পটেটো, এবং তার সাথে অল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের যদি ইনিশিয়েটিভস নিই, তাহলে সেটা হচ্ছে টপ টু টোটাল। তার মানে হচ্ছে যে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে যেহেতু গরিব লোকের সংখ্যা একটু বেশি, তাই তারা এই টমেটো, অনিয়ন এবং পটেটো এই সবজিগুলোর দিকে একটু বেশি এমফাসাইজ করে। কিন্তু আত্মনির্ভর ভারত প্রকল্পের আন্ডারে নতুন করে শুধুমাত্র এই টপ নয়, তার সাথে আরো অল ফ্রুটস এন্ড ভেজিটেবলস, অর্থাৎ টপ টু টোটাল সব ধরনের সবজি ও ফলের উপর তাদের চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবং 50% যা প্রোডাকশন হবে তার স্টোরেজ, কোল্ড স্টোরেজ, তার ব্যবস্থা করা হচ্ছে। এবার বলি আদিবাসী ট্রাইবালস পার্সনদের জন্য। আদিবাসী বা ট্রাইবালসদের জন্য কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটি বা ক্যাম্পা তৈরি করা হয়েছে, সেট আপ করা হয়েছে। এবং যেটি কিনা পূর্ব প্রচলিত কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড অ্যাক্ট 2016 সালে যেটি প্রচলিত হয়, তারই গাইডলাইন্স অনুযায়ী কাজ করবে। যেখানে 6,000 কোটি টাকার ফান্ড তৈরি করা হচ্ছে, এবং যার দ্বারা আদিবাসী এলাকা, তাদের চাষের জমি, তাদের বন সংরক্ষণ ও তাদের জীবনযাপন, লাইফস্টাইল, তাদের সমস্যা দূরীকরণ করবে, এবং তাদের দৈনিক সহায়তা অর্থাৎ আয়ের দিকে কিছু
উন্নয়নের চেষ্টা করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এবার বলি আরবান পুয়ার ও মাইগ্রেন্টস। আমার মনে হয় আরবান পুয়ারসরা বেশি অ্যাফেক্টেড, কারণ আরবান সেক্টর বলতে আমরা যেটা বুঝি একটু ইকোনমিক্যালি ডেভেলপড বা একটুখানি সেলফ রিয়ালেন্ট, কিন্তু দেখতে গেলে আরবান পুয়াররা কিন্তু একটু বেশি আম, সমস্যায়। কারণ আমার বাড়ির চারপাশে আমি দেখি অনেক আরবান পুয়ারস তারা থাকেন এবং তারা অনেক সমস্যায় সম্মুখীন হয়েছে। তারা সে মতো, কারণ তাদের যে এলাকা ভিত্তিকে থাকেন এই কারণে তাদের সুযোগ সুবিধা খুব একটা পান না। তাই কিন্তু আত্মনির্ভর ভারতের আন্ডারে সেই দিকগুলোকে নজর ধারা হয়নি, তারাও সেই স্কিমের আন্ডারে পড়ছে। এখানে মাইগ্রেন্টস ও আরবান পুয়ারদের জন্য এই লকডাউন ফেসে এই কোভিড সিচুয়েশনে 5 কেজি শস্য ও 1 কেজি চানা বা ছোলা সে দেওয়া হবে, এবং 3,500 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবং তার মধ্যে এবং তার সাথে খুব ইন্টারেস্টিংলি তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, খুব কম খরচে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য অ্যাফোর্ডেবল রেন্টাল হাউসিং কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এবং তাছাড়া 12,000 স্মল হেল্প গ্রুপ তৈরি করা হয়েছে, যারা কিনা 3 কোটি মাস্ক এবং 1,20,000 লিটার স্যানিটাইজার তৈরি করবে। লেবারদের জন্য অকুপেশনাল সেফটি হেলথ কোড ও এক্সটেনশন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন গঠন করা হয়েছে, যারা তাদের আর্থিক সহায়তা করবে এবং তাতে কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার বা নতুন করে কর্মসংস্থানের সুযোগ করে দেবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস লেবারদের জন্য মানে বেশি, আমরা বিশেষ করে কোচবিহার জেলা মাইগ্রেন্টস লেবারদের বেশি সংখ্যা দেখা যায় ওখান থেকে। এবং ছত্তিশগড় মাইগ্রেন্টস লেবার্স এর জন্য একটা বিশাল সংখ্যা ওরা ছত্তিশগড় করে। তো তাদের যে এই কয়টি স্পেসিফিক স্টেটস এর জন্য এগুলো খুবই উল্লেখযোগ্য এবং খুবই উপকার হবে বলে আমার মনে হয়। এবং স্ট্রিট ভেন্ডার যারা দৈনিক, যাদের দিন আনা দিন খাওয়া মানুষ, যারা দৈনিক রুজি রোজগারের উপর তাদের আহ ডিপেন্ডস করে, স্ট্রিট ভেন্ডার, তাদের জন্য 10,000 টাকা করে সহায়তামূলক দেওয়া হবে। এবং 50 লাখ স্ট্রিট ভেন্ডার এই স্কিমের আওতায় উপকৃত হবে। এবং একটা স্পেশালি বলতে চাই, সেটা যেহেতু মধ্যবিত্তের কথাটাও বলা দরকার, মধ্যবিত্তরা খুব সহজে কিন্তু ব্যাংক থেকে লোন পায় না। তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তৈরি করা হয়েছে, এবং যার আন্ডারে 3টে সেকশন করা হয়েছে, শিশু, কিশোর এবং তরুণ, এই 3টে সেকশন করা হয়েছে। এই 3টে সেকশনে শিশু সেকশনে 50,000 টাকা অব্দি লোন পাওয়া যাবে, কিশোর সেকশনে 50,000-এর বেশি, একটু বিয়ন্ড লোন পাওয়া যাবে, এবং তরুণ সেকশনে 5 লাখ থেকে 10 লাখ টাকা অব্দি লোন পাওয়া যাবে। তো এটা মধ্যবিত্তদের কাছে, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বোথ গ্রুপের কাছে একটুখানি সহায়তা সহ, কারণ লোন পাওয়া ক্ষেত্রে একটু সহজলভ্য হতে পারে। এবার বলি এমএসএমই সেক্টর, যেটা ক্ষুদ্র ছোট মাঝারি গোষ্ঠী ও স্বনির্ভর গোষ্ঠী, যেটা কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বোথ মানে দুই গভর্নমেন্টের কাজ আওতাতেই এই এমএসএমই সেক্টর কাজ করে, স্বনির্ভর গোষ্ঠী কাজ করে, সেলফ ডিপেন্ডেন্স গ্রুপ তারাও কাজ করে। এবং তাদের জন্য বিশেষ লোন ও সহায়তামূলক ব্যবস্থা করা হয়েছে। ই মার্কেটিং এর সুযোগ করা হয়েছে, যারা কিনা ডাইরেক্ট তারা নিজেরাই কোনো ইন্টারমিডিয়েট ছাড়াই তাদের প্রোডাক্ট তারা বাইরে বিক্রি করতে পারবে। এবং আমরা সহজে জেনে থাকি যে বিদেশিরা, যারা ফরেনার্স, যারা আমাদের ইন্ডিয়ায় আসে, তারা একটু ফেস্টিভ্যাল, একটু কালারফুল, একটু ব্রাইট প্রোডাক্টস বেশি পছন্দ করে। এবং তাদের কাছে আমাদের দুর্গাপুজো হোক বা অন্যান্য ফেস্টিভ্যালস, হোলি হোক, সেগুলো তাদের কাছে খুব খুব অ্যাট্রাকটিভ। তো এই স্বনির্ভর গোষ্ঠীদের একটুখানি হাতের কাজ, পোড়ামাটির কাজ বা মান্ডালা কাজ, আর্ট, গান্ধারা আর্ট, এই যে আমাদের যে পুরোনো আর্ট গুলো রয়েছে, অ্যানসিয়েন্ট আর্ট স্কিলস গুলো রয়েছে, সেগুলোর উপর বেশি এমফাসাইজ করা হচ্ছে, যাতে এইরকম প্রোডাক্ট বাইরে ইম্পোর্ট করা যায়। সেদিকে একটু বিশেষ খেয়াল থাকবে, তার ফলে কিনা আমাদের আয়ও বাড়বে দেশে। আর শিক্ষা ক্ষেত্র একটা অবশ্যই বলা উচিত, রিসেন্ট নিউ এডুকেশন পলিসি তৈরি করা হয়েছে, এবং যার আন্ডারে 5+3+3+4 এই এই একটা প্ল্যানিং এ চলছে, শিক্ষা ব্যবস্থাটা পার্সেন্ট করতে হবে। তো এটা একটা দেখার খুব উল্লেখযোগ্য ব্যাপার। আর লাস্ট বলবো কোল সেক্টর। তো কোল সেক্টর হচ্ছে কয়লা খনি, বিশেষত যে প্ল্যান্টস গুলো আছে আমাদের ছত্তিশগড়ের লাইফ স্টিল প্ল্যান্টস, এই প্ল্যান্টস এখানে বৈদেশিক বিনিয়োগ এরা চাইছে, কারণ বৈদেশিক ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকবে, ডেভেলপমেন্ট আরো হবে। কিন্তু অনেক স্টেটই এর সহায়ক কেন্দ্র সরকারের সহায়তা করেনি, কারণ তারা মনে করে এটা আত্মনির্ভর মানে
ভোটর বিরোধী, কিন্তু তাও কিছু কিছু স্টেট সমর্থন করেছে। তো দেখা যাক, লেটস ওয়েট ফরওয়ার্ড যে কি হতে চলেছে ভবিষ্যতে। নিশ্চয়ই আশা করি ভালোই হবে, আশাবাদী। এবং পশ্চিমবঙ্গ সরকার, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, তার পশ্চিমবঙ্গ নিয়ে বেশি কনসার্ন, তাই সে যেই স্কিমস গুলো নেয়নি সেগুলো হয়তো এই ক্ষেত্রে নেবে, আমরা সেই বেনিফিট পাবো সেই আশা রাখি। এবং আমার পরবর্তী বক্তা, আমার সহপাঠী, সম্প্রীতিকে অর্থনৈতিক সংস্থান ও সংশোধন কিভাবে তার রিফর্ম হবে সেই বিষয়টা ব্রিফ ধারণাও দেবে, তাকে বলার অনুরোধ জানাচ্ছি। সম্প্রীতি। আমরা এতক্ষণ ধরে যেটা শুনলাম যে আমাদের আত্মনির্ভর ভারতের জন্য কি কি প্রকল্প আমাদের সরকার নিয়েছে। তবে এবার আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে আসা যাক, যে পশ্চিমবঙ্গ মানে কিভাবে এই জিনিসটার মানে সহায়তা করেছে। তো আমরা বলে রাখি, জাতীয়তাবাদী সরকার ক্রমেই দেশের উৎপাদনশীলতার স্পষ্ট বাতাবরণ তৈরি করেছে, কিন্তু সামান্য জনজীবনে পৌঁছাতে গেলে এই নীতির তৃণমূল স্তর অবধি যথার্থ বিপণন জরুরি। বাংলার ক্ষেত্রে আর্থিক ফ্রেট করিডোর ও স্মার্ট সিটির কাজ বিভিন্ন অঞ্চলে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যে আমরা একটা দেখেছি কলকাতামুখীনতা, কিন্তু সেইটা কমাতে হবে আত্মনির্ভর হতে গেলে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে সরকারের এঙ্গেজমেন্ট বাড়ালে নতুন শহরের স্বাধীন আর্থিক কর্মকাণ্ড বাড়বে। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি মাছ চাষের ভেড়ির রমরমার পাশাপাশি প্রাকৃতিক উপায়ে মাছ চাষের উপর স্থানীয় মানুষকে ক্ষেত্র দিতে হবে এবং তার বিপণনেরও ব্যবস্থা করতে হবে। আদিবাসী শিল্পকলাকে জাতীয় অনলাইন বাজারের সঙ্গে জুড়তে হবে ও প্রতিটি গ্রামীণ মফস্বল শীতকালীন মেলায় বিপণনের উৎসাহ দিতে হবে। এবং আদিবাসী কলা মিউজিয়াম ও চর্চা কেন্দ্র আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এইসব অঞ্চলগুলিতে গড়তে হবে, যেখানে টেরাকোটার কাজ আছে, আরো ভালো ভালো আমরা যেরকম হস্তশিল্প দেখতে পাই, সেগুলো যেন আরো ওনারা যেন আরো উৎসাহিত পায় এইসব কাজগুলো করার জন্য। আর বাংলার তাঁতের শিল্পের যে বণিজ্যের স্থানগুলো আছে তার পুনর্জীবন করতে হবে এবং জাতীয় বাজারের সঙ্গে জুড়ে গ্রামীণ এলাকায় কমপক্ষে স্থানীয় উদ্যোগে 4 ডাক্তার ও 15 নার্স যুক্ত 10 বেড বিশিষ্ট ছোট স্টার্ট আপ করা যেতেই পারে। এখানে প্যাথোলজি থেকে হাত পা ভাঙা ও সাধারণ ফিজিশিয়ান জাতীয় চিকিৎসা চটজলদি পাওয়া যায়। আর প্রসূতি ডাক্তারেরও ক্ষেত্রে আমি এটা উল্লেখ করে বলবো, কারণ গ্রামে এই জিনিসটা খুবই সমস্যা, আমি নিজে যেটা দেখেছি। আর তার জন্য এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে হয়ে যেতে পারে, তাহলে গ্রামীণ মানুষের যে দৈনন্দিন জীবন আছে তার সেখানে অনেকটা সমস্যা মিটে যাবে। আমরা দেখেছি মেদিনীপুরে মাদুর শিল্প, নদিয়ার পুতুল শিল্প সহ গ্রাম বাংলায় এমন নাম না জানা অনেক ছোট ছোট হাতের কাজ অবলুপ্ত হতে বসেছে প্রায়। তো সেগুলোকে যাতে জীবিত করা যায় এবং যার সঙ্গে স্থানীয় মানুষের অনেক আবেগ জড়িয়ে থাকে। এক্ষেত্রে সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে এদের মুদ্রা যোজনায় লোন পেতে উৎসাহী করে আবার উৎপাদনটা শুরু করার কথা ভাবাই যেতে পারে। মালদার আম যেমন খুবই বিখ্যাত, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে, সেটা আমাদের গ্লোবাল মার্কেটে কি করে ছাড়া যায়, যাতে আরো ম্যাঙ্গো সিটি বলে আমরা জানি জায়গাটা। তো সেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই কনসার্ন। এবার এটা আরো আমরা চাই ওপর স্তরে যাক আর লোকে এটা নিয়ে ভাবনা চিন্তা করুক। কলকাতা, নবদ্বীপ, কামারপুকুর অনেক বনেদির মিষ্টির দোকান দোকানদারের শহর আছে, যেখানে মফস্বলে ফ্র্যাঞ্চাইজি বাড়ালে কর্মসংস্থান ও দুধ, ছানা, চিনির যে চাহিদা আছে আরো বাড়বে। আর গোপালন ও গোদুগ্ধ, যেটা আমার আগের বক্তাও বললেন, যে উৎপাদনে বাংলার সম্ভাবনা কিন্তু অনেক উজ্জ্বল। তো আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করে রূপরেখা তৈরি করতে হবে। আর আমি এবার চলে আসছি শিল্পনীতিতে। শিল্পে পশ্চিমবঙ্গের ভূমিকা। তো শিল্পনীতির পুনর্মিলন দরকার একটা, পূর্ণ মূল্যায়ন দরকার একটা। যেমন স্পেশাল ইকোনমিক জোন, যেটা এসইজেড, নয়ডার সমস্যা সংরক্ষার বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাবের মতো বাংলাকেও বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আর ইঞ্জিনিয়ারিং এ ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তুলতে হবে, যেটা বাংলাতে আগে ছিল, পরবর্তীকালে বসে যায়। আর জমি নীতির ব্যাপারে যদি আমরা আসি, তাহলে এখানে আমি স্পষ্টভাবে একটা জিনিস বলতে চাই, দুর্নীতিমুক্ত ল্যান্ড ব্যাংক, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন, ল্যান্ড ব্যাংক বা সুস্পষ্ট জমি নীতি গড়ে তুলতে শিল্প জগৎকে আকৃষ্ট করতেই হবে। রাজ্যে স্মার্ট সিটির কাজ ত্বরান্বিত করতে হবে ও ফ্রেট করিডোরের গভীর সমুদ্র বন্দর যেটা আছে আমাদের বাংলায়,
বে অফ বেঙ্গল জোর দিতে হবে। কলকাতা থেকে সরিয়ে বীরভূম পুরুলিয়ার দিকে কালচারাল হাব সরিয়ে নিয়ে যেতে হবে। স্টার্ট আপের মাধ্যমে ক্ষুদ্র লগ্নি হ্যালো হ্যালো প্লিজ আমায় একটু কেউ বলো শুনতে পাচ্ছ কিনা? Yeah, we are able to hear you. Go ahead, Sampati. থ্যাংক ইউ সম্প্রতি কি নেটের প্রবলেম হলো নাকি? না ঠিক আছে ওটা you go ahead, we are able to hear you. ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো Continue কর। হ্যাঁ ক্ষমা চাইলাম। যাই হোক তো আমি জমিনীতি নিয়ে কথা বলছিলাম। তো জমিনীতি যে দুর্নীতি মুক্ত ল্যান্ড ব্যাংক বা সুস্পষ্ট জমিনীতি গড়ে তুলতে হবে, শিল্প জগৎকে আকৃষ্ট করতেই হবে, রাজ্যে স্মার্ট সিটির কাজ ত্বরান্বিত করতে হবে ও ফ্রেট করিডোরে গভীর যে সমুদ্র বন্দর আছে আমাদের তাতে জোর দিতে হবে। কলকাতা থেকে সরিয়ে বীরভূম পুরুলিয়ার দিকে কালচারাল হাব নিয়ে যেতে হবে। স্টার্ট আপের মাধ্যমে ক্ষুদ্র লগ্নি উদ্যোগের সঙ্গে বৃহৎ লগ্নি মানে টাই আপ করালে পুঁজির মানে একেকেন্দ্রীয়তা কমবে ও সমতা বাড়বে। আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় ফ্যাক্টরি আমাদের মানে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে হিন্দুস্তান মোটর আর উত্তরপাড়া প্ল্যান্ট। এটা শাটডাউন হয়ে গেছিল মানে উনিশের মানে 90s এর দশকে যখন মানে মানে কর্মচারীদের মধ্যে একটা খুব বড় ঝামেলা হয়। তারপর থেকে তো সেই সব ফ্যাক্টরি গুলো আবার আমাদের মানে চালু করার উদ্যোগ নিতে হবে। সরকারকে আরো সচেতন হতে হবে। যেমন চন্দননগরে 8টি বড় জুট মিল বন্ধ হয়ে পড়ে আছে। সব মিলিয়ে প্রায় বঙ্গে 44,000 একর জুড়ে কয়েকশো মানে ফ্যাক্টরি বন্ধ। তো তার ব্যাপারে আমাদের আরো ভালো করে মানে যুব সমাজকে আরো সচেতন হতে হবে এরকম। আর আমি এবার কৃষি নিয়ে একটা বলতে চাই। এএমপিসি যেটা আছে, এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিউনিটি বা এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, এই দুটোই সরকার বদল এনেছে। কেন্দ্র সরকারের কৃষিতে সংস্কার লগ্নিমুখ হবে এবং চাষ ও বাজারের ডিমান্ড অনুযায়ী চাষিরা নিজের ইচ্ছে মতো ফসল ফলাবে ও মধ্যস্তর ভোগীতে মানে মিডলম্যান যেটা বলে সেটা থাকবে না, কারণ চাষিদের সঙ্গে কোম্পানির সরাসরি চুক্তির দরজা খুলে গেল। ইতিমধ্যে আইটিসির মতন বৃহৎ সংস্থা, যেটা আমরা জানি অলরেডি, চাষিদের সঙ্গে লগ্নি করতে চলেছে। তাদের মিডল ইস্টে মানে ফল সবজি মার্কেটের চাহিদার কথা ভেবে এমপিসির আইন বদলের ফলে চাষিরা কারোর খবরদারি ছাড়াই স্বাধীনভাবে বাজারের সঙ্গে যুক্ত হতে পারে। পরে এদের মনোপলি লুপ্ত হলেই আমরা জানি কিভাবে একটা দেশ উন্নতি করে। ফলে সামগ্রিকভাবে কৃষি ভর্তুকি থেকে মুক্ত করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারলে এন্টারপ্রাইজিং ইন্ডাস্ট্রি হিসাবে। ভারী শিল্পর জন্য বাম জামানায় যেসব ধ্বংসাত্মক নীতি ও তৃণমূলের নীতিহীনতা ও দুর্নীতি, এগুলো মানে জনসমক্ষে তুলে ধরে সুষ্ঠু জমিনীতি ও লগ্নি বাতাবরণ গড়ে তোলা ও কৃষিতে বিদেশি লগ্নির ছাড়পত্র সুযোগ এর ফল ও পণ্য সংরক্ষণের জন্য স্থানীয় লগ্নি ও পাশাপাশি আইটিসির মতো বৃহৎ লগ্নি টানতে যেন সক্ষম হয়। সর্বোপরি মনে রাখতে হবে আমাদের এই বাংলার মাটি থেকেই কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বঙ্গভঙ্গের সময় কলকারখানা তৈরি করে এবং স্বদেশী উৎপাদনে জোর দিয়েছিলেন বিলিতি পণ্য বর্জ্য করে। সেই স্বপ্ন আমাদের পুনর্জীবিত করতে হবে। আমরা যুব সমাজের প্রতিনিধি হয়ে আমাদের একটাই উদ্দেশ্য ও আমরা আশাবাদী যে আমাদের সোনার বাংলা যেটা আমাদের ছিল, বাংলা যেমন এক কথায় এগিয়ে ছিল, সেই এগিয়ে বাংলা শুধু স্লোগান সর্বস্ব নয়, এগিয়ে বাংলা কথাটা সত্যি আমাদের পুনর্জীবিত করতে হবে এবং এই উদ্দেশ্যে আমরা আশাবাদী। আমরা যুব সমাজ আমরা চাই আমরা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি। ধন্যবাদ, নমস্কার। তো আজকের বিষয় তো আত্মনির্ভর ভারত। তো আত্মনির্ভর ভারত বলতে আমাদের নিজেদেরই স্বয়ংনির্ভর হতে হবে সমস্ত কিছুর ওপর, এটাই আমাদের পরিকল্পনা থাকা দরকার। আমরা যে সকল জিনিস আমরা যদি নিজেরা তৈরি করতে পারি, আমাদের যে সকল কাঁচামাল আমাদের ভারতবর্ষে আছে আর কি, সেই কাঁচামালের সাহায্যে আমরা যদি সেগুলো তৈরি করতে পারি এবং আমরা যদি
সেভাবেই আমরা ট্রেনিং দিই সবাইকে, এবং ছোটবেলা থেকেই যদি আমরা ছাত্রছাত্রীদের সেভাবে আমরা শিক্ষা দিতে পারি, তাহলেই আমার মনে হয় আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন আমাদের আছে সেটাকে আমরা ঠিক মতো আমরা একটা দিশা দিতে পারবো। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আত্মনির্ভর হতে পারলেই হবে, সেলফ ডিপেন্ডেন্ট যেটাকে বলে আর কি, আত্মনির্ভরতা, সেইটার থেকে আর ভালো কিছু নেই। আমরা যদি পরনির্ভর হয়ে থাকি, আমরা কিন্তু এই ডিপেন্ডেন্সটা আমাদের বেশি, আমাদেরকে বেশি আত্মনির্ভরতা আমাদের খুবই দরকার। হ্যাঁ, আমার এই ছোট্ট বক্তব্য। এই আত্মনির্ভর ভারতের প্রকল্পের যে মানে প্রধানমন্ত্রী সূচনা করেছেন, তার আগে মুদ্রা যোজনার ব্যাপারে উনি মুদ্রা যোজনা এবং অনেক প্রকল্প উনি ভারতবর্ষের মানুষের বিশেষ করে গরিব মানুষের জন্য এনেছেন। কিন্তু আমরা যেটা দেখছি মানে পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ সরকার নানানভাবে সেটার বিরোধিতা করছে। আর এছাড়া একটা জিনিস হচ্ছে যে এই প্রকল্পগুলোর কথা সাধারণত আমরা দেখছি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো আমরা যেটা করছি, আমরা একটা খুব ছোট উদ্যোগ নিয়েছি। আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করছি যে স্বয়ংসেবকদের দ্বারা স্বয়ংসেবকদের সাহায্য নিয়ে সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলো পৌঁছে দেওয়া, এবং এই প্রকল্পগুলোর ব্যাপারে হচ্ছে গিয়ে তাদের সাহায্য করছি আমরা। তারা কি ধরনের ব্যবসা করতে চায় সেগুলো ডিটেলগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে তাদের জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি যে তাদের আত্মনির্ভর বানানো, বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে। আর তারপরে এই আমফান হওয়ার পরে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে আজকে সর্বশান্ত, তাদের মাথার উপর ছাদ পর্যন্ত নেই। তো সেখানে আমরা এই উদ্যোগটা নিয়েছি, খুব ক্ষুদ্র উদ্যোগ। তো আমি অনুরোধ করব যারা আমাদের ছোটরা রয়েছেন, তো আপনারা যদি কখনো মানে সপ্তাহে 4-5 ঘন্টা সময়ও দিতে পারেন, তাহলে হচ্ছে কি আমরা এই উদ্যোগের দ্বারা মানে হয়তো কিছু মানুষকে হচ্ছে কি আত্মনির্ভর করে তুলতে পারবো। আর আমার সাথে কাজ করছে জয়ব্রত আজকে এখানে রয়েছে। তো ও হচ্ছে গিয়ে এই মানে যতটা সময় পায় সেই সময়টা হচ্ছে গিয়ে নিজস্ব সময় দিয়ে ও এই ফর্ম ফিল আপের কাজগুলো করে, এবং এখন অবধি বেশ কিছু মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি। এবার আমি চলে যাব সংযুক্তাজির কাছে। সংযুক্তাজি, এবারে আমরা কি প্রশ্নোত্তর পর্বে যাব? হ্যাঁ, আমাদের একটু কুইকলি কমপ্লিট করতে হবে। দুটো এখানে যে যদি কেউ থাকেন তারা প্রথমে কোশ্চেন করে নিন। দুটো কোশ্চেন বাইরে থেকে এসছে, আমি এই দুটোকে নিতে চাই। তো আপনারা আগে শেষ করে নিন, তারপরে বলবো। একটা এসছে মেলবোর্ন থেকে আর একটা এসছে অ্যামস্টারডাম থেকে। ওকে, আমরা তাড়াতাড়ি কোশ্চেন আনসার পর্বটাকে নিয়ে যাবো। এখানে যারা আছেন তাদের কোনো কোশ্চেন আছে? এখানে সংযুক্তাদির কাছে কিছু প্রশ্ন রয়েছে, মানে আমাদের কাছে যেগুলো এসেছে আগে এই প্রোগ্রাম মানে আমরা যখন অ্যানাউন্স করেছি তখন হচ্ছে গিয়ে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, আর ফেসবুকের মাধ্যমে হচ্ছে গিয়ে কিছু প্রশ্ন এসেছে। সংযুক্তাদি, আপনার কাছে সেই প্রশ্নগুলো আছে তো? আমরা যদি আত্মনির্ভর ভারতবর্ষ নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলি, তাহলে ওয়াই এফডিআই ইন কোল এন্ড আদার ইন্ডাস্ট্রি, তাহলে এফডিআই কোল আর আদার ইন্ডাস্ট্রির জন্য কেন আছে? বিষয়টি আমি বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে এফডিআই যে আমি হয়তো বলেছিলাম, সেই ক্ষেত্রে প্রত্যেক বক্তাই শুনেছো যে আমাদের এবার এফডিআই পলিসিতেও কিছু চেঞ্জ হয়েছে। কারণ একটি ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের যে প্রতিবেশী দেশ চায়না, তো তার বিভিন্ন ক্ষেত্রে যেমন তার এফডিআই যে পলিসি আছে, সে ভারতের বিভিন্ন যে বড় বড় সেক্টর, কারণ এখন জানেন যে এই অতিমারির সময়, এই মহামারীর সময় আমাদের ইন্ডাস্ট্রি এবং সবকিছু একটা ধ্বংসের দিকে এবং সবকিছুর অবস্থা খুব খারাপ। তো এই সময় শেয়ার বাজারের ক্ষেত্রেও একটি সমস্যা তৈরি হয়। শেয়ারের যে স্টক, সেই ক্ষেত্রে শেয়ারের যে প্রাইস যেটা, সেটাও কমে গিয়েছে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট সেই কথা মাথায় রেখে আমাদের অন্যান্য যারা ক্ষেত্র থাকে এবং অন্যান্য দেশ, যেহেতু মূলত যে চায়না বা আমাদের যে এখন শত্রু দেশ, সেই শত্রু কান্ট্রিগুলো যাতে আমাদের থেকে স্টক না নিতে পারে, তো এফডিআই পলিসি চেঞ্জ হয়, মূলত ফার্স্ট কথা এটি।
আর দ্বিতীয় কথা, আজকে যে আমাদের কোল মাইনিং এর যে সেক্টরের এখন কি হয়েছে, এর আগেও আমাদের ধীরে ধীরে এফডিআই ক্ষেত্রে কোল মাইনিং শুধু নয়, সব ক্ষেত্রেই এফডিআই চালু হয়েছিল। মনমোহন সিং এর আমলে যখন ইউপিএ সরকার ছিল, এফডিআই উদারীকরণ তখন থেকেই এটি চালু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে এখন কিছু ক্ষেত্রে এফডিআই এর পরিমাণ বেড়েছে, যেমন রেলের ক্ষেত্রে এফডিআই আসবে, প্রাইভেটাইজেশনের দিকে কিছু ক্ষেত্রে কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে হচ্ছে। তো আমার মনে হয় শুধুমাত্র কোলের ক্ষেত্রে আমাদের কি আছে, ইনফ্রাস্ট্রাকচারের কিছু আমাদের বাড়াতে হবে। যদি আমরা প্রাইভেটাইজেশন যদি করি, সেক্ষেত্রে বিভিন্ন বিদেশি কোম্পানি সেই ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে পারে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তাদের একটি বড় ভূমিকা থাকে। আমরা যদি তাদের যদি সহায়তা নিই, আমরা আমরা ভালো করেই জানি যে বিহারের মতো একটি জায়গা বা ঝাড়খণ্ডের মতো জায়গা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর অঞ্চল, সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে ওখানে অনেক কোল মাইনিং আছে, কিন্তু আমরা সেইভাবে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি না। তো আমাদের মনে হয় বিদেশি বিনিয়োগ দরকার, সেই ক্ষেত্রে আরো তাহলে আমরা প্রপার ইউটিলাইজের দিকে করতে পারবো। তো এই জন্য আমাদের এফডিআইটা গুরুত্বপূর্ণ। আমি একটা লাইন জাস্ট অ্যাড করবো এই ক্ষেত্রে, যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইকোনমিটা হচ্ছে মিক্সড ইকোনমি, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক সেক্টর মিউচুয়ালি কাজ করে। তো এবার এটা আমাদের মেনে নিতে হবে, সত্যটা সত্যই থাকে যে আমাদের প্রোডাকশন লেভেল এখনো পর্যন্ত বিদেশের কান্ট্রির মতো অতটাও হাই নয়, যে উই হ্যাভেন্ট রিচ অ্যাট দ্যাট স্টেজ। সো উই নিড পাবলিক আদার সাপোর্ট, external support to make our production increase day by day. আমার বিশ্বাস একটা সময় হয়তো এমন স্টেজে আমরা পৌঁছাবো আর্থিক দিক থেকে বা প্রোডাকশনের দিক থেকে, সেখানে হয়তো আমাদের বিদেশি বিনিয়োগ অতটাও পরিমাণে লাগবে না। জাস্ট এটাই বলা। মানে কারেন্টলি ইন দিস সিচুয়েশন আমাদেরকে সার্ভাইভ করতে গেলে হয়তো এখন এফডিআইটা আমাদেরকে ইনভেস্ট করতেই হবে। ইটস মোর অফ সার্ভাইভাল নাও কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন। বাট ইন দ্য লং টার্ম, লাইক আমরা যেরকম ডিসকাস করেছি, লাইক I mean, we cannot become Atmanirbhar overnight, right? It should need some years. So আমরা কয়েক বছরে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, রাইট প্রপার ইনফ্রাস্ট্রাকচার করে যখন আমরা নিজেরা, I mean, if we will become global superpower, then automatically then we will be in a position যেখানে আমরা অন্যান্য দেশে গিয়ে এফডিআই করব। That will be our আর সবচেয়ে বড় একটি উদাহরণ যেটি হলো এফডিআই এর ক্ষেত্রে, আমরা দেখেছি চীনেও যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার, ওখানেও চায়নাতে যে আইফোন থেকে শুরু করে যত জায়গায় হয় যে একটা বাইরের এফডিআই এবং বাইরের ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তারা আমাদের শ্রমটা, চায়না লেবারটা তারা দিচ্ছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বা টেকনোলজি যা কিছু হচ্ছে বিদেশ থেকেই আসে। তো সেইভাবে স্কিল আপ যখন হয়ে যাবে, অটোমেটিক ভাবে এই যখন যে আমাদের স্কিল লেবার যারা থাকবে, তারা হচ্ছে তাদের একটা ভূমিকা পরবর্তীকালে থাকবে এবং ভারত সেইভাবে একটা এগোতে পারবে। কিন্তু সবার প্রথমে আমাদের এফডিআইটা খুব দরকার, অ্যাটলিস্ট এই পরিবেশে। এবং এইটার সাথেই আমি লিংক করে আরেকটা বলবো ইনিশিয়েটিভ, উইচ ইজ স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম, যেটা আমাদের ইনিশিয়েট করা হয়েছে। তো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড, লাইক প্রত্যেকটা ঠিকঠাক ভাবে যদি এক্সিকিউট করা যায়, দেন অটোমেটিক্যালি আমাদের সোশ্যাল আপলিফমেন্ট, ইকোনমিক আপলিফমেন্ট, গ্লোবাল আপলিফমেন্ট আমরা এমনিই হবে। সেটা এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে এফডিআই মানে এরকম নয় যে আমরা আত্মনির্ভর ভারত মানে এটা নয় যে আমরা হচ্ছে গিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব উত্তর কোরিয়ার মতো। উত্তর কোরিয়া যেটা করেছে এবং সেটাতে হচ্ছে উত্তর কোরিয়ার আজকে কি অবস্থা, মানুষের পেটে ভাত জোটে না। তো সেই জিনিস আমরা চাই না। আত্মনির্ভর হব, কিন্তু সারা বিশ্বের সাথে একসাথে মিলে বসুধৈব কুটুম্বকম হয়েই আমরা হচ্ছে গিয়ে এই আত্মনির্ভর প্রকল্পটা আনতে চাই। অভিজিৎ চক্রবর্তীও আমস্টারডাম থেকে পাঠিয়েছে, হি ইজ ওয়ার্কিং ইন ইনফোসিস অনলি। তো ও বলছে যে ইউ হ্যাভ টোল্ড দেয়ার আর সো মেনি থিংস টু বি ডান ইন ওয়েস্ট বেঙ্গল, স্কোপস আর দেয়ার। So what he is trying to understand why it is not being done, or when in other Indian state it is being done, or they have taken this initiative, they have taken this leverage, why it is not being done in West Bengal. So this is question for Samprati, but তোমরা যে কেউ আনসার দিতে পারো। স্কোপ কেন আছে আমরা বলছি অন্তত কাজ হচ্ছে না, কারণটা খুবই স্পষ্ট যে এখানে আমাদের বর্তমান যে সরকার আছেন বা আগে যা সরকার ছিলেন, তারা কখনোই কোনো ইনিশিয়েটিভ নেয়নি, বরং দুর্নীতিতে আমাদের রাজ্যটাকে আরো অবনতির পথে নিয়ে গেছে। তো সেই হিসাবে আমাদের, যেমন আমার কাছে একটা আর্টিকেল আছে, আমি সেখানে দেখিয়ে দিতে পারি যে 95 খানা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট শাটডাউন ইন ওয়েস্ট বেঙ্গল, দা হিন্দুতে 2015 রিপোর্ট।
হ্যাঁ 21 মার্চ 2015 রিপোর্ট যে রাতারাতি 95 খানা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয়ে যায়। হ্যাঁ তাহলে 95 খানা যদি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট রাতারাতি বন্ধ হয়ে যায়, আপনি বুঝতে পারছেন যে কর্মসংস্থান কতটা মানে চলে গেল, লোকজন মানে রাতারাতি মানে তাদের চাকরি খোয়ালো। তো এরকম ব্যাপার স্যাপার হয়েছে। তারপর যেমন আমার আগের বক্তা বলেইছেন যে আয়ুষ্মান ভারত যোজনা এখানে ঢুকতে দেয়নি, সেই প্রকল্পটা ঢুকলে আমরা পশ্চিমবঙ্গবাসী আরো কত লাভবান হতাম, সেইটাও হতে দেয়নি। তাহলে যদি স্কোপ থাকে, মানে স্কোপ যখন আছে, যদি আমাদের মানে বর্তমান যে অভিভাবক আমাদের পশ্চিমবঙ্গের, উনি যদি না চান, তাহলে মানে এটা তো কোনোভাবেই সম্ভব নয় না, আমরা তো করতে পারি না। তারপর ওয়েস্ট বেঙ্গল longest serving chief minister Jyoti Basu once told an industrialist that capitalists were class enemies and he should expect no sympathy. ঠিক আছে? তো আমাদের যে বাম রাজনীতি ছিল, মানে 34 ইয়ার্স অফ বাম রাজনীতি যেটা বলবো, সেখানে যদি ডিরেক্টলি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কে এরকম ভাবে বলা হয়, তার মানে আপনি বুঝতেই পারছেন যে সেই সময় মানে কত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম রাতারাতি তাদের কারখানা বন্ধ করে দেয়। 44,000 কারখানা রাতারাতি বন্ধ হয়ে যায়, যেগুলোর মানে ছোট বড় কারখানা মিলিয়ে। ইভেন আমরা যাদবপুর ইউনিভার্সিটি পড়ি, আমরা যাদবপুর ইউনিভার্সিটির সামনেই আমরা দেখতে পারি বেঙ্গল ল্যাম্প কারখানা বন্ধ, সুলেখা বন্ধ। তো এইরকম আরো বহু কারখানা আছে, যেমন টিটাগড়ের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে, বিস্কুট ফ্যাক্টরি এরকম। তাহলে যদি আমাদের সরকার উদ্যোগ না নেয় আর যদি সাহায্য না করে, আমাদের কোনোভাবেই সম্ভব নয় এগুলো করার। তো আশা করি আপনি আপনার আনসার পেয়ে গেছেন, আর যদি কেউ অ্যাড করতে চায় আমার সাথে। আর আর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এক্ষেত্রে বলার যেটা আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান যে শাসক, সে ক্ষমতায় এসেই ছিল যে শিল্প বিরোধী একটি মানসিকতা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে বর্তমান শাসকের যে শিল্পের প্রতি যে তাদের কি মনোভাব, সেটি সবাই জানে। বারবার করে আমরা দেখেছি যে গভর্নমেন্ট থেকে বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের সঙ্গে সাবমিট করেছে, বিভিন্ন রকম মিটিং করেছে, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে তারা যুক্ত হয়েছে, কিন্তু আমরা দিনের শেষে যে দেখেছি নিট ফল জিরো। কারণ কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম একটি রাজনৈতিক অস্থিরতা যদি থাকে, সেই জায়গায় কোনো সময় ইনভেস্ট করতে তারা চায় না। আর ওয়েস্ট বেঙ্গলে যে কাটমানির রাজনীতি, ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কিছু একটা কাজকর্ম করতে গেলে কোনো না কোনো টাকা কোনো না কোনো লিডারের মাধ্যমে দিতে হবে, এই বিষয়টা নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা ইনভেস্ট করতে চাইবে, তারা কোনোদিনই চাইবে না যে আমরা সেই জায়গায় এমন একটি জায়গায় ইনভেস্ট করি যেখানে প্রতিটা পদক্ষেপে সমস্যা তৈরি হয়। তো এইসব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গল এখনো যে পলিসি আছে সেটা ইন্ডাস্ট্রির জন্য মানে অনুকূল নয়। না, শিল্প নিয়ে উনি বলেছেন ঠিকই, কিন্তু উনি 2011 সালে বলেইছেন যে আমি ক্ষমতা এলে আমি 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো। তো ওনার এতে ওনার মানে নিউজেও ওনার অনেক মানে মিডিয়া ক্লিপিংসও আছে যে আমি 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো, কিন্তু পশ্চিমবঙ্গবাসী দুর্ভাগ্যবশত সেই জিনিসটা পাইনি। তো এতে আমরা খুবই দুঃখিত, মানে আমরা মানে রীতিমতো মানে নিপীড়িত যাকে বলবো। আচ্ছা, আর একটা কোশ্চেন, অ্যাকচুয়ালি Rishita Chatterjee called me and told that this is the follow-up question. She is calling from UK. Okay, so she is telling that you are telling about this government in the previous year. So that communist government always they are looking for the laborers and the other people. Then why they have not done anything for this labor class? Do you really think that labor class or poor sector, poor people, আমার মনে হয় সম্প্রতি you have told something, you have referred for the Jyoti Bose against the capitalists. And the thing is what actually communist government has done for people in 34 years. So any of you can answer. Over to you. আমি ফার্স্ট যে 34 বছরের সরকারে যে আমরা সবসময় দেখেছি যে সর্বহারা শ্রেণীদের জন্য যে বারবার করে সরকারের প্রতিটা ক্ষেত্রে দেখা যায় সর্বহারা শ্রেণী, শ্রমিক সমাবেশ, এরকম বিভিন্ন জায়গায় আমরা বারবার করে দেখেছি যে গভর্নমেন্ট থেকে যে বামের যে শাসন ছিল সে সময় বিভিন্ন রকম বলা হয় আমরা, এবং খুব ভালো করে দেখেছি যে সিটুর যে নেতা থাকতো, মানে সিটু ওদের একটি শ্রমিক সংগঠন, লেবার অর্গানাইজেশন, তো তাদের নেতাকে বলা হতো, সেই লেবার অর্গানাইজেশনের নেতা সবসময়
গাড়ি করে ঘুরে বেড়াতো। তার কারণ হচ্ছে তারা মনে করতো লেবার মানে নেতা যতক্ষণ না ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রং হবে ততক্ষণ অব্দি কোনো শ্রমিককে তারা আপলিফট করতে পারবে না। তো মানে ওরা ক্লাসের যে ডিভাইডেশন, তারা ক্লাস স্ট্রাগলকে নিয়ে মানে যারা আলটিমেটলি ওরা যেটা কথা বলে সেটা জাস্ট পলিটিক্যাল গেমিক ছাড়া আর কিছুই না। সেকেন্ড যেটা একটি বড় বিষয় আছে, তারা একটা ইন্ডাস্ট্রিয়ার যে ব্যাপারটা মানে তারা কিভাবে যে বড় একটা যখন ইন্ডাস্ট্রি হবে তার সাথে সাথে দেখা যাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারাও কিন্তু কর্মচারী হিসেবে সে অর্গানাইজেশনে কাজ করবে। যদি ইন্ডাস্ট্রি না থাকে তাহলে এই যে শ্রমিক শ্রেণী বা যারা কাজ করবে তাদের ইনকামের সোর্স অফ আসবে কোথা থেকে? আর থার্ড একটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের মানে সরকার বলেছে যে আমরা একটা যেটা আছে যে এর সরকার আসার পর ভেস্ট মানে কিছু কিছু যাদের কাছে জমি ছিল সেই জমিগুলো বন্টন করে, কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গল যেখানে জমি বন্টন বা জমির যে ডিভাইডেশন সেটা প্রপারলি হয়নি। এরকমও আছে মানে আমি পার্সোনাল ক্ষেত্রেও আমি নিজেদের জমি জমার ক্ষেত্রে দাঁড়িয়ে নিয়েও বলা হচ্ছে যে যেইভাবে জমি জমা দেওয়া হয়েছিল পলিটিক্যাল যারা যে সেই সময় অর্গানাইজেশন পার্টি করতো তারাই নিজের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে তারা সাধারণ মানুষের জন্য কত ভাবে, সে 34 বছরের জীবনযাত্রা হাল দেখলেই বোঝা যায় যে আমাদের যারা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা পিছিয়ে পড়া একজন শ্রেণী তাদের জন্য আলটিমেটলি লেফট রুল যে কতটা পজিটিভ বা কি সেটা আশা করা যায় একটু যারা ওয়েস্ট বেঙ্গলে থেকেছে বা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে তারা এই ব্যাপারটা সম্বন্ধে জানবে। আরেকটা কথা, যেখানে আমার সহপাঠী শুভদীপ বলল যে এটা একটা মানে পলিটিক্যাল গিমিক, তো সেখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। এরা যখন রাস্তায় মিছিল করতে বেরোয় এদের কাছে প্রচুর প্ল্যাকার্ডস বা অনেক রকম থাকে, তার মধ্যে পুরো বড় বড় করে লেখা থাকে যে আমেরিকার সাম্রাজ্যবাদ ভেঙে দাও, গুড়িয়ে দাও। অথচ এদের পার্টির কর্মীরা বা এদের মাথায় যারা বসে আছে তারা কিন্তু সবাই আইফোন ব্যবহার করছে। তো এইরকম তাদের বিলাসিতা, কিন্তু তারা এক্সপেক্ট করছে আমার বাড়ি তোমার বাড়ি নকশাল বাড়ি, হ্যাঁ আমার নাম তোমার নাম ভিয়েতনাম একসাথে, এরকম হচ্ছে এইসব স্লোগান তাদের মানে মানে যাকে বলবে মানে গরিব লোকেদের জন্য, যারা মানে অর্থনৈতিক অতটা তারা স্বাবলম্বী নয় তাদের জন্য এইসব স্লোগান, আমার বাড়ি তোমার বাড়ি নকশাল বাড়ি এগুলো। তারপর আইফোন নয়, মানে ব্র্যান্ডেড জামা কাপড় বটে। মানে তারা বোধহয় সব থেকে বেশি ব্র্যান্ডেড জামা কাপড়, মানে একটা ক্যাপিটালিস্ট ভাব সবসময় চলে বেড়ায়, তাও তাদের মুখে এখনো পর্যন্ত সর্বহারা একদম বেমানান। আমরা শিল্পর ক্ষেত্রে ক্যাপিটালিজম পছন্দ করি না, কিন্তু আমরা আমাদের আত্মসিদ্ধি করার জন্য আমরা ক্যাপিটালিজমের মানে পন্থা, আমরা নিজেরা ক্যাপিটালিস্ট, বাকিরা সবাই মানে সর্বহারা হয়ে থাকবে। তো এটা একটা সত্যি পলিটিক্যাল গিমিক ছিল। আচ্ছা, আমাদের আর একটা লাস্ট কোয়েশ্চেন আছে। যেমন বেঙ্গল কেমিক্যালের মতো একটা ঐতিহ্যবাহী সংস্থাকে দাঁড় করানোর বদলে সরকার কেন তাকে বিক্রি করতে উদ্যোগী হলো? আমি যতটুকু বুঝি ততটুকু আমি বলছি, মানে যিনি বলেছে সে মানে হি অর শি ক্যান কাউন্টার। কেন উদ্যোগী হলো এইটা মানে আজকের কোয়েশ্চেন নয়। আজ এতদিন ধরে মানে বর্তমান সরকার, তার আগের সরকার মানে এত নেগলিজেক্ট করেছে যে এটার প্রতি যে কোনো রেলিভেন্স দেওয়া হয়নি, যে একটা এত বড় ঐতিহ্যশালী একটা ল্যাবরেটরিজ কেন পড়ে রয়েছে, কেন আমাদের মানে প্রোডাকশন বা হেলথ ফেসিলিটিস বা কোনো মানে হেলথ মেডিকেল রিলেটেড কোনো টোটালি মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো প্রোডাকশন কেন এটা ইনভলভ করা হয় না, সেটা কোনো সরকারের মাথাতে আসেনি প্রথমত। এবং তারা হয়তো ভেবেছে যে যেহেতু পুরনো হয়তো ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, আগের মানে জিনিসপত্র আগের টুলস নিয়ে চলছে, বর্তমানে মডার্ন টেকনোলজির সাথে হয়তো মানানসই নয়, এটা হয়তো ভেবেছে। কিন্তু এমন একটা সময়ের চাকা ঘোরে, আমরা জানি যে পৃথিবী গোল, একটা সময় এসে সেই ঠিক রাউন্ড হয়ে একটা জায়গায় আসবে, যেটা শুভদীপ বলেছে যে হাইড্রোক্লোরোকুইনের মতো একটা হাই ডিমান্ডেড একটা মেডিসিনের জন্য আহ আমাদের বেঙ্গল কেমিক্যালস রেলিভেন্সটা কিন্তু সরকারের মাথাতে আগে আসেনি, তাই হয়তো এই উদ্যোগটা নিয়েছে। কিন্তু হয়তো করোনা পরিস্থিতি হয়তো নতুন করে ভাবতে সাহায্য করবে সরকারকে যে না, যে পুরোনো ঘোড়াও কিন্তু অনেক দূর এগোতে পারে, হয়তো সেটা সরকারের মনোভাব চেঞ্জ করবে, হয়তো বেঙ্গল কেমিক্যাল নতুন নতুন প্রচেষ্টাকে ইনভলভ হবে, এটা আশা করি। আমার মনে হয় এটাই কারণ, মানে ইনরেলিভেন্স যে করা হয়েছে আর কিছু।
আর আরেকটি বিষয় আমি একটু সংযোজন করে দিতে চাই। মূলত আমরা সবাই জানি যে বিএসএনএল নামে একটি গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের একটি অর্গানাইজেশন আছে, ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই এই অর্গানাইজেশনটি অটল বিহারী বাজপেয়ীর আমলে সেই সময় শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে জানি যে এর সার্ভিসের অবস্থা কেমন। মানে গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন দিনের পর দিন তাদের কর্মীরা, আমরা নিজে বিএসএনএল এর আমরা ব্যবহার করেছি দীর্ঘদিন ধরে, আমরা দেখেছি তাদের নেটের পরিষেবা খুবই খারাপের দিকে যায় এবং তারা কোনো সময় কোনো অবজেকশন করলে কাস্টমারের সঙ্গে কোঅপারেট করে না। সেকেন্ডলি সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিয়ে কাস্টমার এখনকার দিনে যে কেউ চায় যে ফাস্ট ফরওয়ার্ড যে কোনো কমপ্লেন বা যে কোনো কিছু সিরিয়াসলি পদক্ষেপ নিতে হবে। এখন এরা আমাদের একটি সমস্যা কি তৈরি হচ্ছে, যারা গভর্নমেন্ট চাকরি করছে বা যারা তারা কোনো সময় সার্ভিসের উপর ডিপেন্ড করে না, তারা কোনো সময় পরিষেবা প্রদান করবে এই মানসিকতা নিয়ে আসে না। তো তার ফলে আমাদের সব ভালো ভালো অর্গানাইজেশন যেগুলো, তারা ভেবে না একবার চাকরি করব মানে চাকরি পেয়েছি আমাদের দায়িত্ব শেষ, এইভাবেই আমরা এগিয়ে যাব। তো তার ফলে আমরা কি হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশনকে তারা পঙ্গু করে দিচ্ছে এবং এইসব অর্গানাইজেশন গুলো প্রতিযোগিতায় টিকতে না পেরে গভর্নমেন্ট তখন বাধ্য হয়ে এই অর্গানাইজেশন গুলোকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই অর্গানাইজেশন গুলোকে হয় প্রাইভেটাইজেশন করছে, কিছুটা নিজের কাছে শেয়ার রেখে বাদ বাকিটা বিক্রি করে দিতে হচ্ছে। তো সেই জায়গা দাঁড়িয়ে নিয়ে সমালোচনার জায়গা আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে নিজেরা আমরা কতটা দায়িত্বভাবে কাজটা করছি, দায়িত্ব নিয়ে। খুব ভালো আজকের এই আলোচনাটা হলো, কিন্তু সময়ের অভাবে আমাদের এবার এই প্রোগ্রামটা ক্লোজ করতে হবে। I'd like to request Pritam ji to give the vote of thanks. Pritam ji is a very senior and one of the founder members of Swadeshi Sangha. Over to you, Pritam ji. Namaskar. So I just add one small thing for the Pritam ji. Pritam ji is the General Secretary of Karnataka Sangha, and she is working in Oracle. Apart from that, I think many of us already know Pritam ji. So those people are seeing her here first. So probably will be. I'll request actually you can just interact with her, so you can get also a lot of motivation. She is very very dynamic. Okay. Thank you. And also, I would like to say it was really wonderful, and it was very energizing with us. It was really a very interesting and thought-provoking discussion. And there was so much positivity during these negative times. All I could hear was a developmental work. So I didn't understand Bengali, but still I could get the vibes. It's really very interesting. And I would say that we are certainly on our way to becoming Atmanirbhar. I'm sure all the participants of this session have benefited with knowledge from the speeches of our distinguished guests. And special thanks to Kushiji, Sampriti ji, Vishal ji, Sangeeta ji, Subhadeep ji, Suranjan ji. Our country's future definitely looks promising with patriotic and responsible young citizens like you. I would like to thank you to all the attendees for your moral support in making this session a grand success. And let's close this session with the Vande Mataram. Om Swasti Prajabhya Paripalayantam Nyayena Margena Mahim Mahishah Go Brahmanebhya Shubhamastu Nityam Loka Samasta Sukhino Bhavantu Kale Varshatu Parjanyah Prithvi Satyashalini Deshoyam Jobharitah Brahmana Santu Nirbhayah Om Sarve Bhavantu Sukhinah Sarve Santu Niramayah Sarve Bhadrani Pashyantu Ma Kaschid Dukkha Bhag Bhavet Om Purnamada Purnamidam Purnat Purnamudachyate Purnasya Purnamadaya Purnameva Vashishyate Om Shanti 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 Hari Om Shri Gurubhyo Namaha Hari Om. Everyone to stand, please. I also request
भला मलय जैसी मातरम वंदे मातरम वंदे मातरम कोटि भुज धित कर कर बाले अबला केन माया तो बले पदधारिणी नमामि तारिणी रिपुदन मातरम तुम्हें धर्म तुम्हारी प्रतिमा गणे मंदिर मंदिर वंदे मातरम वंदे दुर्गा दश प्रहरणधारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्यादायिनी नमामि कमला मथुरा मातरम वंदे मातरम हमारा सुष्मिता भूषिता जननी भक्ति मातरम वंदे मातरम वंदे मातरम बोलो भारत माता की Jai. जय So we'll just wait. We'll give respect to our Sunilda first. Stand up, everybody. Once Sunilda left, after that, slowly one by one, we'll be leaving. Namaskar, Sunilda. नमस्ते सुनील जी थैंक यू दादा थैंक यू Go up. Thank you so much. Good night. थैंक यू दादा थैंक यू गुड नाइट Jai Shri Ram. Jai Thank Shri you. Ram. गुड नाइट Good night. थैंक यू ऑल बाय हाँ हाँ शुभ रात्रि Shubh Ratri. गुड नाइट